Let's go. আমার নাম মোহাম্মদ রিদা হাওলাদার। গ্রামের বাড়ি হলো বরিশাল বাবুগঞ্জ থানা। গ্রামের নাম হলো রাকদিয়া। হাওলাদার বাড়ি নামে একটা বাড়ি আছে, যেটাকে আমাদের নিজস্ব বাড়ি। সেখান নিয়ে কিছু ঘটনা আছে ওইখানে। আমাদের গ্রামগুলো বাড়িটা এমন যে মাঝখানে বড় একটা উঠান থাকে আর চারোপাশে হলো আমাদের বাড়িটা। কিন্তু আমাদের বাড়ি কিছু অলৌকিক কিছু ঘটনা আছে, সেটা আমি আজকে শেয়ার করবো। সেটা হলো আমাদের বাড়ির পাশে সন্ধ্যা নদী নামে একটা নদী আছে, সেই নদীর পাশেই আমাদের গ্রামটা। সেখানেই কেন্দ্র করে সেই ঘটনাগুলো। বাড়ির আশেপাশে ঘনবসতি বাড়ি আছে, বাট একটু দেখা গেছে যে যেই জায়গাগুলো, ওই জায়গাটাকে চর ছিল। সেখান থেকে আমাদের চরের মধ্যেই বিভিন্ন রকমের মানুষের আনাগোনা কম থাকে, বাট বাড়ি বেশি, বসবাস বেশিরভাগ মানুষ ঢাকায় থাকে, গ্রামে ওইভাবে যাওয়া পড়ে না। হিসেবগুলোই ওইখানে। গ্রামে গেছি, গ্রামে যাওয়ার পর হঠাৎ করে আমরা মানুষের জুমার নামাজ হয়। জুমার নামাজের পর খুতবা শুরু হয়। খুতবার পর হঠাৎ করে তখন একটা ভর দুপুর একটা আবির্ভাব পড়ে, যে দুপুরবেলা যে মানুষের বেসিক্যালি নামাজটা দুপুরবেলায় হয়। তখন আমাদের ওই বাড়িতে আমরা সবাই মসজিদে, তেমন একটা মানুষ নেই, মসজিদে দেখা গেছে একটা মসজিদে কিন্তু কম ধরনের অল্প কিছু মানুষ থাকে। সব মিলে মুসল্লি হবে প্রায় 40 জন। সব মসজিদের ভিতরে, মসজিদের কেউ বাইরে না। মসজিদটা ছিল দোচালা টিনের উপর। হঠাৎ টিনের উপরে হুরিশ করে কি যেন একটা পড়লো। সবাই তো তখন স্বয়ং হুজুর সহ ঘাবড়ে গেছে যে কি হলো এটা, কি পড়ছে। অনেক বিকট শব্দ। এর মধ্যে মানুষ নামাজ শেষ করে সবাই বের হয়ে গিয়ে দেখলো, বাট তখন আর কিছু দেখে না। ওই দিনই রাতে, যখন রাত আনুমানিক, আমরা তো ঢাকা থেকে গ্রামে তখন বেড়াতে গেছি, তখন রাত আনুমানিক 2টা-3টা, কারণ ঢাকা যখন আমরা থাকি বেসিক্যালি রাত 2টার সময় একটু মোবাইল টেপাটেপি করি বা অন্যান্য কিছু করি। রাত 2টার সময় আমরা কি করছি, বাইরে আমি, আমার চাচাতো ভাই, দেন আমার ফুফাতো ভাই যারা আছে, সবাই বসে আড্ডা দিতেছে। এর মধ্যে আমরা কি করছি, বাইরে থেকে বাসা যখন যাই, তখন হঠাৎ করে দেখি একটা গরম বাতাস, সবার মধ্যেই একটা গরম বাতাস লাগে হঠাৎ করে। বাড়িটা এমন জায়গায় ভাইয়া, বাড়ির পাশে হলো আমাদের মসজিদ, মসজিদের পাশে হলো আমাদের কবরস্থান। সেই কবরস্থানটা এমন, আমার গায়ের পশম খারাপ গেছে ভাই বলার পরে, যে গায়ের পশম খারাপ গেছে। কবরস্থানটা এমন যে আপনি যদি দিনের বেলা ওইখান থেকে যান, আপনার শরীর মনে পুরো ভার হয়ে যাবে। এমন একটা অবস্থা। দিনের বেলা ভয় লাগে, সব জায়গায় আপনার পরিষ্কার থাকলে ওই জায়গাটা অন্ধকার লাগে। এমন একটা অবস্থা। গাছ আছে, সাথে একটা পুকুর আছে, উঁচু করার জন্য পুকুর আছে। আমরা এখন কি করছি, আমার একটা চাচাতো ভাই বলতেছে যে তোরা ভিতরে যা, আমি একটু ওয়াশরুম করে আসতেছি। এখন ও বাহিরে গেছে, বাট আমরা কিন্তু রুমের মধ্যেই। হঠাৎ করে দেখতেছি ও চিল্লান দিয়ে উঠছে যে আমাকে ধর, তোরা একটু তাড়াতাড়ি বাইরে। পরে আমরা সবাই দৌড় হুড়ুস টুরুস করে বাইরে গেলাম। বাইরে যাওয়ার পর দেখতেছি কি ওর এই পর্যন্ত মাটির মধ্যে গাড়া, এই পর্যন্ত হঠাৎ করে মাটির মধ্যে গাড়া। জামা কাপড় ওর ঠিক ছিল না, কোমর পর্যন্ত গাড়া, ইয়ার সাথে আপনার ওই পুকুরের সাইডে গাড়া। সবাই তো জিজ্ঞেস করতেছি কি রে এভাবে কিরকম হয়েছে, বাট ও কিছু বলতে পারতেছেন। এখন আমি তো ভাই ঢাকা থেকে নতুন গেছি, আমার তো ভয় একটু বেশি, আমার কিউরিসিটি জাগতেছে কি হয়েছে এমন। তখন ও কিছু বলতেছে না, দেন ওকে আমরা বাসায় নিয়ে আসি। পরে আমার ফুপু, আমার আম্মু সবাই মিলে, তারা তো দেখা গেছে যে ভয় পাইলে আপনার শিক গরম করে তারপর পানি খাওয়ায়, পানি টানি খাওয়াইলো, আগুনে গরম করে সেকা দিয়ে পানি খাওয়ায়। গ্রামে এটা যেটা প্রচলন থাকে। পরে এর মধ্যে কি হলো, আমরা জিজ্ঞেস করলাম, তখন ও বলতেছে কি যে আমি যখন বাইরে বেরোই, তখন তোদের এখানে থাকে যেরকম আমার বাতাস একটা লাগছিল, ঠিক ওরকম একটা বাতাস অনুভব করি। পরে বেসিক্যালি আমি যখন বাইরে আমার ওয়াশরুমটা সেরে আমি আসতেছি, তখন এর মধ্যে কে জানি আমার পিছনে ডাক দিছে। আমি আর কোনো তোয়াক্কা করি নাই, আমি আমার মতো করে আসতেছি। এর মধ্যে আমি যখন পানির মধ্যে নামতেছিলাম, তখন হঠাৎ করে দেখি আমি কে জানি আমাকে থাপড় মারছে, পিঠে থাপড় মারছে। উনি পিছ দিয়ে যে ঘুরে দাঁড়াইছে, এর মধ্যে দেখা গেছে ও ওরে ওই সময় মাটির নিচে গাড়া শুরু করছিল। এর মধ্যে বেসিক্যালি ও ডাক দিছে, আমরা সবাই চলে আসি। পরে আমার ছোট চাচা, উনি জিন ছাড়ায়, কাকা রাত্রে সন্ধ্যার পরে পরের দিন ভারে বসে, ওনার সাথে যেহেতু জিন ছিল, উনি এগুলো ছাড়ায়। পরে আমরা সবাই ছিলাম, যেহেতু ওর ওইটা দেখে আমরা ভয় পেয়েছি। পরে এক পর্যায়ে জিজ্ঞেস করলো যে কি সমস্যা হয়েছে। পরে কাকা সবকিছু বললো যে ও যখন ওয়াশরুম করে, তখন ওই কিছু অলৌকিক জিনিসের উপর গায়ে ও পেশাব করে দেয়। ওরা তখন ওইখানে ছিল, তখন বুঝতে পারেনি, এই জন্য ওকে বেসিক্যালি থাপড় মারছে আর ওকে মেরে ফেলছে। এটা হওয়ার পর দেন আমরা সবাই ঢাকা ব্যাক করে ফেলি, কারণ আর ওইখানে জেনে। পরে ওরে আমার কাকা একটা তাবিজ দিল, বিভিন্ন দিল যে আপনি 7 দিন ঘর থেকে বেরোনে, এরকম থাকো। ওইখানে বেশ অনেক কিছু অলৌকিক ঘটনা ঘটে। যেমন ঘটনা হলো যে গ্রাম দেশে যে মসজিদ তো বেসিক্যালি থাকে পশ্চিম দিকে মুখ করে থাকে, উত্তর আর দক্ষিণ থেকে কি যেন হেঁটে যায়, এরকম একটা শব্দ হয়, ঝুমুর ঝুমুর করে একটা শব্দ হয়। ঘুঙুর পড়লে যেরকম শব্দ হয় না, ওরকম শব্দ হয়, উত্তর আর দক্ষিণ থেকে আসে। হঠাৎ করে আমার ফুপু, উনি দেখতেছে কি যে একটা লাশ মুঠি বান্ধা, লাশের মাথায় মুঠি বান্ধা থাকে, সেই মুঠি বান্ধা উত্তর আর দক্ষিণ করে শোয়া রাখছে, জ্যান্ত লাশ। হ্যাঁ, চলার পথে শোয়া রাখছে রাস্তা। আমাদের বাড়িটা এমন পুরো চারো সাইডে হলো আপনার বাড়ি, মাঝখানে উঠান, সে উঠানের মাঝখানে। তখন আমার ফুপু ওইটা দেখে আর নিজের ইয়ে করতে পারে না, উনি আর কিছু বলে চুপ করে ঘরে এসে পড়ছে। ঘরে আসার পর আমার ফুপুরে তার পরের দিন নাকি স্বপ্ন দেখেছে, সেটা আমার ফুপু বলছে, তুই যেগুলো দেখছস তুই কাউকে কিছু বলিস না, এগুলা হয় তুই কিছু বলিস না। তখন আমার ফুপুর পেটে বেবি ছিল, তখন বলছে যে তুই যদি বলিস তাহলে তোর ক্ষতি হতে পারে। তখন এক পর্যায়ে আমার ফুপু আর কাউকে কিছু বলে না, কিন্তু আমার ফুপুর প্রচন্ড জ্বর আসে, ভয়ে যে আমি এটা দেখছি, যে কি আমার তো বিশ্বাস হইতেছে। তখন উনি কি করছে, আমার মেয়ে মানুষ তো কিছু রাখতে পারে না, আমার ফুপাকে শেয়ার করছে কথাটা। ফুপাকে শেয়ার করার পর এখন ফুপা কি করছে যে থাক, ঠিক আছে তুমি যা বলছো আমাকে কাউকে কিছু বললো না। ওই দিনই আমার ফুপুর আবার
স্বপ্ন দেখাইছে যে তোকে আমি বলতে বারণ করছি, তুই তাহলে বললি কেন? তো বলতে আমি বললি নাই। তখন আমার ফুপু কি করলো যে আমি তো ভয়ে বলে পারেন, স্বপ্নের মধ্যে সে কথোপকথন বলতেছে যে আমি তো ভয়ে এগুলো বলে ফেলছি, আমি আর এরকম বলবো না, মানে কখনো কিছু বলবো না, এই কথা বললো। বলার পর এক পর্যায়ে আচ্ছা ঠিক আছে, মানে উনি স্বপ্নের মধ্যে চলে গেছে। বৃহস্পতিবার দিন রাতে, মানে সম্ভবত আমাবস্যা রাত, মানে গ্রামে যে প্রচলিত হয়, ঢাকা শহরে কিছু বোঝা যায় না, আমাবস্যা রাতে আমার ফুপু যেহেতু প্রেগনেন্ট ছিল, আমার বড় চাচি বলতেছে কি যে তুমি বাইরে বেরোও না রাত, যেহেতু এখানে সমস্যা থাকে, তুমি রাতে বেরোও না। এখন আমার ফুপুর অনেক ওয়াশরুমের মানে চাপ আসে, পরে উনি বাইরে যায় দেখে কি যে আমার বড় চাচা আপনার হেঁটে হেঁটে মানে একটা গ্রাম দেশে যে কৃষকের যে টুপি পরে না, সে টুপি হাতে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তখন বাজে আনুমানিক রাত মানে ফজরের আজানের একটু আগে। তখন আমার ফুপু বলতেছে কি যে মানে আমাদের গ্রাম দেশে একটা দাদু বলতো, বড় ভাইকে দাদু বলে, যে দাদু আপনি এত রাত্রে কোথায় যাচ্ছে, মানে বরিশালের ভাষা করে এত রাত্রে কোথায় যাইতে আছে। তখন সে বলতেছে কি মানে কিছু না, উনি মানে ওনার মতো করে হাইটে আসতেছে। মানে আমার ফুপু আবার বলছে যে দাদু আপনি কি মানে খেতে যাচ্ছেন, কোলায় যাইতেছেন কাম করতে, মানে বরিশালের ভাষা বলতেছে যে আপনি কি কোলায় যাইতেছেন কাম করতে এত ভোর রাত্রে। পরে কইতাছে কি যে হ্যাঁ, মানে উনি আর কোনো কিছু বলে না, হ্যাঁ আমি কোলায় যাইতেছি। ফুপু বলতেছে এত রাতে যাইতেছেন, কিছু লইয়া যান, হাতে করে কিছু লইয়া যান। আমার ফুপু মানে হাতে করে কিছু লইয়া মানে লাইট বা ল্যাম্প কিছু নিয়ে যান। তখন আমার ফুপু ওই আমার কাকা বল, মানে আমার তো কাকা না, মানে আমার কাকা তো ঘরে ঘুমাইতেছে, উনি মানে ওই আবয়বটা বলতেছে কি যে তুই যাবি আমার সাথে আয়, মসজিদের পাশে যাবো। আমার ফুপু তার পিছে পিছে যাচ্ছে। এর মধ্যেই মানে আমার বড় চাচা ঘুম থেকে উঠছে, মানে হঠাৎ করে মানে ফজরের আজান দিবে 10-15 মিনিট আগে আমার বড় চাচা ঘুম থেকে যে উজু করতে যেতেছে, তখন দেখতেছে কি যে আমার ফুপু ওই ওনার একটা অবয়ব তো দেখতেছে না, একটা কালো ছায়ার মতো দেখতেছে, কিন্তু আমার ফুপু আমার চাচারই দেখতেছে, আর আমার চাচা দেখতেছে একটা অবয়ব, মানে তার পিছে পিছে সে কবরস্থানের দিকে যাচ্ছে। তার এক পর্যায়ে আমার চাচা কি করছে, দূরে থেকে মানে এত রাত্রে একটা মেয়ে যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে না যে উনি কে। পরে আমার চাচা কি করছে, মানে ভয়ে ভয়ে ওনার কাছে যা দেখতেছে আমার ফুপু। পরে আমার ফুপুর হাত ধরে টান দিয়ে ধরছে, কই যায়। তখন আমার ফুপু আমার চাচারা দেখে ওইখানে বেশ হয়ে গেছে। পরের দিন সকালবেলা আমার বড় কাকা, ওনার সাথেও জিন ছিল, ওনার সাথে প্রায় 7টা জিন ছিল ওনার সাথে। ভারে বসার পর ওনাকে জিজ্ঞেস করছিল যে ও তো একটা ভুল করছে, এই জন্য ওরে মাইরা ফেলানোর জন্য ওই কবরস্থানে ওইখানে নিয়ে যেতে দিছিল, কিন্তু তুই এমন টাইমে আজানও দিছে, এর মধ্যে দেখা গেছে যে তোরা কোনো সমস্যা হয় না। বাট আমার ফুপুর পেটে যে বাচ্চাটা ছিল, বাচ্চাটা মারা গেছে, বাচ্চাটাকে আর বাঁচাতে পারে না। Strad News Story. আমার বয়সটা তখন ছিল আপনার 12 বছর, 12 থেকে 13। আমার আম্মা আব্বা পানিশ্বর চাতাল মিলে কাজ করতে আমরা প্রথম ওইখানে যাওয়ার পরে আমার আম্মা আব্বা কাজে লাগে, ঝগড়া করার পরে আব্বার সাথে আম্মা খুব রাগ হইয়া মানে বাড়িতে আইসা পড়বো আমার নিচে পেতেছে পুতা বাড়ি জমা। আচ্ছা ঠিক আছে। তখন তো ছোটোবেলা মা বকতো, বুঝিনি তো আপনারা। তারপর আম্মার সাথে রওনা দিলাম। তখন রাত্র বাজে 8টা, কিন্তু 8টা বাজে প্রথম অবস্থা আমরা কিন্তু ওইখানে কোনো কিছু জানি না এবং সব কিছু বুঝিও না তেমন। যাওয়ার পরে আমরা হাঁটতে হাঁটতে প্রায় 2-3 মাইল জায়গা হাঁটার পরে একটা এই বয়লারের শেষ সীমানা, চাতালের শেষ সীমানা, যখন চাতাল তো অনেকগুলা, এগুলার শেষ সীমানায় যাবো, তখন একটা ছোট্ট একটা ওয়াল পড়ে। ওয়ালটা আমি ক্রস করছি, আমার মা ওই পাশে, আমি এই পাশে। ওয়ালটা ক্রস করছি ওয়ালটা ক্রস করার পরে তা আম্মার কইলাম আম্মা আয়ো, আম্মাকে এটা কেডা দাঁড়ায় রয়েছে, আমি কই যে দেখা যাইতেছে নাওয়ের এখানে নদীর কাছে তো আপনার নাও আছে, অনেকগুলো নাও। আমি কই যে সামনে দাঁড়ায় রয়েছে। তখন আমি চাইয়ে দেখলাম বিশাল আকৃতির একজন লোক দাঁড়ায় রয়েছে, বিশাল আকৃতির। তখন আমার ভিতরে একটু ভয় ঢুকে গেছে গা। তখন আমি কেটেছি আম্মাতে এখন কি করার, আম্মা কইতেছে একটু খারো, আমি দেখি কিছু করা যায় কিনা। তখন আমি তো কিছু জানি না, আম্মা ছোলা টোরা জানে, এগুলো কইতেছে। কোয়ার পরে আমি ডাকতেছি, এই আপনি কে, কথা কন না কেরে। না, আমার ডাকে কোনো সাড়া দিতেছে না। আমি ডাকতেছি কিন্তু আমার ডাকে কোনো সাড়া দিতেছে না। কিন্তু ওনার পোশাক ছিল কালো ধরনের পোশাক, উচ্চতাটা
আনুমানিক 10 থেকে 12 ফুট হবে। উচ্চতাটা আনুমানিক 10 থেকে 12 ফুট। আমি তো মানে ওয়ালটার ক্রস করে যে এই পাশে আসছি, এই পাশে দাঁড়ায়া মানে ওয়ালটার কাছেই ধরে রাখছি আর ডাকতেছি যে আপনি কে। কোনো কথা বলতেছে না, কোনো সাড়া দিতেছে না। আম্মা সুরা বলতেছে। সুরা বলার পরে জুড়ে যখন একটা মানে চিৎকার দিছি, তারপরে আস্তে আস্তে সে আমার দিকে ঘাটটা ফিরাইয়া তাকাইছে পরে তো আমি ওইখানে অজ্ঞানজন হয়ে গেছি। তখন আমার আম্মা কইতেছে, কেডা কই আসো, আমার পুতেরে তাড়াতাড়ি বাঁচাও। তখন আমার এখান থেকে মনে হয় 15-20 হাত তাপাত একটা বাড়ি আছিল, একটা ছোট্ট একটা একচাইলা ঘর। এরা স্বামী স্ত্রী 2 জন থাকতো। এরা শুনছে, চিলিটা শুনে ঘর থেকে বাইর হইয়া যখন এরা আইসে কাছে, তখন আর জিনিসটা নাই। তখন ওই যে পোষা লোকটা, উনি এই ওয়ালটা ক্রস করে এই পাশে আইসে ওই আমারে আলগি দেয়া কুলো করে নিচে ওনাদের রুমে নেওয়ার পরে কইতেছে, এত রাত্রে আপনারা জানেন না কিছু? আম্মা কইতেছে, কি ভাই, আমরা তো কিছু জানি না। তো এখান দিয়ে সন্ধ্যা 6টার পরেই কেউ আসা যাওয়া করে না। তো কেন? ওই জায়গাটা ভালো না। আমরা তো নতুন আইছি, এই কারণে আমরা কিছু বলতে পারি না। তারপরে কইতেছে, ছেলে বাপের সাথে ঝগড়া করছি, ওই চাইছিলাম বাড়িতে যাবো, যার কারণে রাত্রেবেলা বাইছি। আচ্ছা ঠিক আছে, আপনারা যেতে জানেন না, আইসা করছেন, আজকে রাতটা আমাদের এখানে থাকেন, হ্যাঁ, সকালে আপনারা দরকার লাগলে বাড়িতে যাবেন। আমার তো কোনোভাবে হুঁশ ফিরতেছে না। অজ্ঞান হওয়ার পরে আমার মা যেটা কইল, কোনোভাবে হুঁশ ফিরতেছে না। তখন আমার নিয়ে গোসল করাইছে। গোসল করাইয়া মাথার মধ্যে এই তেল আর একটু পানি দিয়া তালুটা দিয়ে দিছিল। দেওয়ার পরে মানে খুব সেবা যত্ন করতেছে। আস্তে আস্তে আমার একটু হুঁশ আইছে পরে আম্মা কইতেছে, কপুত ভয় পাইছস? আমি কই না, এখন কি করবো, আমার তো আর কিছু করার নেই। আমি তো ওইখানে অজ্ঞান হয়ে পড়ে গেছি গা। মানে ওর তাকানি দেখা, ওর চোখগুলো অনেক বড় বড় ছিল, অনেক বড়। মানে আমি কি করবো, আমার জীবনে ফার্স্ট আমি এই জিনিসটা দেখে খুবই ভয়াবহ ছিলাম। Strad News Story. আমি একজন পেশাদার অ্যাম্বুলেন্স ড্রাইভার। 13 বছর ধরে এই লাইনে আছি। জীবনে অনেক জায়গায় গেছি, অনেক কিছু ঘটছে জীবনে। অনেক সময় দেখা গেল লাশ নিয়ে গেলে, অনেক সময় অনেক কিছু সমস্যা হয়। যেরকম আমি তখন হেল্পার করতাম। এটা 2016 কি 17 সালের ঘটনা। একটা কন্ট্রাকশনের কাজ করার সময় একটা ছেলে উপর থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার সময় ধানমন্ডি ইবনে সিনাতে নিয়ে আসে। তখন ইবনে সিনাতে নিয়ে আসার পরে আমার ওস্তাদ তখন ছেলেটা চিকিৎসকরা মৃত ঘোষণা করে। এটা আপনার একটা 11 তলা বিল্ডিং থেকে পড়ে, উনি ওইখানে কাজ করতে যায়, মূলত পড়ে যাওয়ার পরে মানে ঘটনা বিকালবেলা। তো বিকালবেলা ওনার ইবনে সিনা আনতে 5টা কি 6টা বাজে। তখন আমরা এখানে ডিউটিতে ছিলাম, বসেছিলাম। তখন হুট করে একজন এসে বলতেছে যে ভাই আমাদের রুগীটাকে বাঁচান। তখন আমি হেল্পার ছিলাম, কিন্তু এখন আমি ড্রাইভার। বলতেছে যে ভাই আমাদের রুগীটা বাঁচান। কি হয়েছে ভাই? আমাদের রুগী এখান থেকে পড়ে গেছে, নিয়ে আসতে হবে। তখন আমরা যা 2-3 জনের দরাদরি করে যে নিয়ে আসে পরে ইবনে সিনাতে আনার পরে ওনারা মৃত ঘোষণা করে। তো মৃত ঘোষণা করার পরে ওনারা গ্রামের বাড়িতে যাবে, ওনাদের সাথে কেউ নাই, একা বেসালা হিসেবে কাজ করতো। তো কেউ নাই, তখন ওনাদের অফিস থেকে 2 জন লোক দিল আমাদের সাথে। দেওয়ার পরে বলতেছে যে ওনাদের গ্রামের বাড়িতে নিয়ে যাও। গ্রামের বাড়ি বগুড়া সারিয়াকান্দি। রওনা দিতে 9টা-10টা বেজে যায়। বেজে যাওয়ার পরে আমরা এখান থেকে আবার ওনাকে গোসল করাই, বেহরিশ লাশ হিসাবে পরিচিত আছে। তারপরে আমাদের কাছে তো বেহরিশ, তখন ওনাকে গোসল করে নিয়ে যাই। যেহেতু এভাবে মারা গেছে, গ্রামের বাড়িতে কেউ না পরিষ্কার করতে পারে, কারণ রক্ত লেগে আছে, সারা শরীরে ময়লা লেগে আছে। তো গোসল করে নিয়ে যাওয়ার পরে তখন আমরা আনুমানিক 2টা কি 3টা বাজে, তখন আমরা যমুনা সেতু মাত্র পার হই। তো পার হওয়ার পরে হঠাৎ করে গাড়ি বন্ধ হয়ে যাওয়ার পরে তখন 2টা কি 3টা বাজে। আমরা মিস্ত্রিকে ফোন দিই, মিস্ত্রি বললো যে এই কাজ করেন, দেখেন হয় কিনা। তারপরে করলাম, কোনো কাজ হইতেছে। তারপরে এক পর্যায়ে অনেকক্ষণ রেস্টে যাওয়ার পরে তখন তো মনে অনেক কিছু চলতেছে, কারণ আমরা জানি যে কোনো দুর্ঘটনা ঘটলে বা বিষ খাওয়া, ফাঁস খাওয়া, লাশ গুলোতে একটু সমস্যা হয়, এটা আমরা সবাই জানি। কিরকম সমস্যা? দেখা গেলো আপনার নিজের থেকেই ভয় লাগে, গাড়ির কোনো সমস্যা হয়ে গেল, গাড়ি হঠাৎ বন্ধ হয়ে যাওয়া, বা গাড়ি মনে হয় পিছন থেকে কেউ টেনে ধরে রাখতেছে, গাড়ি ঠিক মতো চালাতে পারতেছি না, এরকমই। নর্মালি এমনিতে কোনো সমস্যা না, আপনি নর্মাল একটা লাশ নিয়ে যাবেন, কোনো সমস্যা নেই, আপনি এবার একা ফিরে আসবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওই সময়টাই মনে হয় যে পিছনে কেউ আছে,
বা পিছন থেকে কেউ টেনে ধরে রাখতেছে গাড়িকে, এরকম আমাদেরও মনে হয়েছে। তখন আমি আর আমার উস্তাদের বলতেছে, উস্তাদ সমস্যাটা আচ্ছা দেখি কি করা যায়। তখন আমরা মেস্টরকে ফোন দেওয়ার পরে ওনার ডিসিশন মতো আমরা কাজ করার পর স্টার্ট হওয়ার পরে 2-3 মিনিট পরে আবার বন্ধ হয়। তো এরকম করতে করতে আমরা এক পর্যায়ে ভয় তো স্বাভাবিক লাগতে আছে, 2-3 বাজে, এটা স্বাভাবিক, একটা লাশ আছে গাড়িতে, ওনার শরীরে সাদা কাপড় পরা, সাদা জিনিস দেখলে আমাদের এমনিতেই রাত্রেবেলা ভয় লাগে সবার, যেহেতু অ্যাম্বুলেন্স চালাই একটু ইয়া থাকতে হয়। তখন আমরা গাড়িটা মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক করার পরে যখন আমরা মানে বাড়িতে যাব, বাড়িতে তো আমাদের যাওয়ার কথা, বাড়িতে ভোর 5টা বাজে লাশ নিয়ে, মানে যে জায়গা অনুযায়ী আমাদের ভোর 5টার দিকে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু সেখানে আমরা সকাল 10টা বাজে যা পৌঁছাই। ওই যে আপনার গাড়ির সমস্যা দিতেছে, গাড়ি অনেকবার বন্ধ হয়েছে, কয়বার বলতে কি 5-6 বার বন্ধ হয়েছে আপনার আগে। তখন যখন মিস্ত্রি কাজ করলাম তখন বন্ধ হইতেছে, স্টার্ট দিতেছে, আমরা অল্প একটু সামনে আগাই আবার বন্ধ হয়। তখন একবার যখন ফজর আজান দেওয়া শেষ হয়, ফজর আজান দেওয়ার শেষ হওয়ার পরের থেকেই আল্লাহর রহমতে গাড়ি আর কোনো সমস্যা, গাড়ি ওনাদের বাড়িতে গিয়ে লাশ নামায় দিয়ে আসি। তখন একটু নিজের কাছে ভয় লাগতেছিল, কারণ জায়গাটা ছিল নির্জন, তারপরে গাড়িতে একটা লাশ আসছিল, তারপরে লোকজন আমাদের কম ছিলাম, অফিস থেকে 2জন দিয়েছিল আর আমরা 4জনই ছিলাম। তো 4জন অবশ্যই তারা আমাদের মানে আমরা কেউ কারোর ছাড়তেছি না, একজনের কাছাকাছি থাকতেছি যাতে মানে ভয়টা ফিল না হয়। তারপরে মনের ভিতরে একটা ভয় তো অনুভূতি সবারই থাকে, একটা লাশ যেতে গাড়িতে থাকে, কোনো সমস্যা হয় কিনা বা আমাদের কোনো কিছু করে কিনা। অনেক সময় আছে না মানুষের মুখে শুনে যে মৃত ব্যক্তি সে যে অনেকে ভূত পেত নিয়ে আসে বা একটা ভালো মানুষের রূপ দিকে ভূত পেত নিয়ে আসে, তো এরকম সময় মানুষের সবাই ভয় পায়। আর তখন আমরা মোটামুটি ভয়ের দিকে আতঙ্কে ছিলাম। তখন মানে আরো বেশি ভয় লাগার কারণ রয়েছে কি, হঠাৎ করে গাড়ি বন্ধ হয়ে যাওয়া, রানিং গাড়িটা বন্ধ হয়ে যাওয়ার কারণটি দেখলাম আমি একটা রুগী নিয়ে গেলাম, আমার গাড়ি কোনো সমস্যা ছিল না, কিন্তু লাশ নিয়ে যাওয়ার যদি বন্ধ হয় তাহলে তো অবশ্যই সবার মনের একটা ভয় লাগে। তো এই ভয়টাই সবসময় কাজ করে আর কি, যে আল্লাহ না করুক বিপদ থেকে আল্লাহ সবাইকে হেফাজত করে। আমি আমার উস্তাদকে জিজ্ঞেস করলাম, উস্তাদ এটা বন্ধ হওয়ার কারণ কি? সে বললো তো আমিও তো সেটা বুঝতে পারতেছি না, এখন কি করবো, আমরা তো সারাদিনই গাড়ি চালাইছি বা আমরা এর আগেও ভাড়া মারছি, কোনো সময় এরকম হয় নাই, হয়তো এটার লাশের কারণে এরকম হতে পারে, স্বাভাবিক। এটা আসলে কি মানুষ নিজেরা চেতে মারা গেলে এটা আল্লাহ তাআলা নিজের থেকে একটা ক্ষমা করে না, তো সেই দৃষ্টিতে আল্লাহ ওইটা তো মানে ক্ষমা করার মতো কোনো দেখে না, ওইটা তো আল্লাহ অনেক কিছু দিয়ে রাখে। এরকম শয়তান খারাপ কাজের সময় কিন্তু শয়তান অবশ্যই খুশি হয়, তো এটা যদি সে নিজের ইচ্ছাতে মৃত্যু হয়েছে তো সেই ক্ষেত্রে শয়তান খুশি হতে অনেক কিছুই করে শয়তান। অনেক সময় দেখা গেলো যে মানে বিষ খায়, ফাঁস খায়, অনেক সময় দেখা গেলো যে হয়তো উনি পড়ছে কেন, হয়তো শয়তানের ধাক্কা দিয়ে পালাইছে, নিজের ইচ্ছে তো আর কেউ করে না। এটা সারা জীবন মনে রাখার মতো একটা ঘটনা। Strad News Story. সংযুক্ত আরব আমিরাতের একটি ঘটনা। ওকে। ঘটনাটি আমার এক বন্ধু আছে রাজবাড়িতে, নাম আরাফাত, ওর দুঃসম্পর্কের এক আত্মীয় আছেন, তার নাম হল আব্দুর রহিম। উনি সংযুক্ত আরব আমিরাতে অনেকদিন আগে গিয়েছেন, উনি 1994 সালে সংযুক্ত আরব আমিরাতে যান। তো উনি ওখানে যাওয়ার পরে উনি যেই বাড়ির মানে যেই মালিকের আন্ডারে কাজ করতেন, ঠিক ওই মালিকের বাড়িতেই ঘটে যাওয়া ঘটনা এবং ওনার সামনে ঘটে যাওয়া যে ঘটনাটি সেটি মানে আমাকে বলেছেন, সেটি আমি শেয়ার করতে যাচ্ছি আজকে। ঘটনাটা রাসেল ভাই আমার কাছে খুব একটু অদ্ভুত লেগেছে, এজন্য আমি আজকে এটা শেয়ার করব। রাসেল ভাই ঘটনাটি উনি যখন 94 সালে যাওয়ার পরে আমরা জানি যে সংযুক্ত আরব আমিরাতটা কিন্তু 7টা প্রদেশ নিয়ে গঠিত, তার ভিতরে একটা হলো রাস আল খাইম। আর সংযুক্ত আরব আমিরাতের ওই রাস আল খাইম যে প্রদেশটা, এই প্রদেশটার পাশ দিয়ে পার্সিয়ান গালফ আছে, মানে পারস্য উপসাগর যেটি। তো উনি ওই রাস আল খাইমের একদম শেষ প্রান্তে প্রায় পারস্য উপসাগর কাছাকাছি ওনার মালিকের বাড়িটা ছিল। ওনার মালিকের ব্যবসা বেসিক্যালি ছিল খেজুরের ব্যবসা, বেশ বড় খেজুর বাগান ছিল তার। তো উনি ওখানেই কাজ করতেন এবং থাকার জায়গাটা উনি মালিকের খুব বিশ্বস্ত হওয়ার কারণে মালিকের বাড়িতে ওনার থাকার ব্যবস্থা ছিল। তো বাড়ির মালিক উনি 1998 সালের দিকে সিদ্ধান্ত নিলেন যে ওনার বাড়িটা এটা ভেঙে নতুন করে আরো সুন্দর করে একটা বাড়ি উনি করবেন। ওনার তো বিশাল জায়গা নিয়ে ওনার বাড়িটা ছিল আর কি। তো উনি যখন প্ল্যান করে সবকিছু রেডি করে বাড়ির কাজটা উনি শুরু করবেন, যখন মানে বাড়ির ভিত্তিটা ফাউন্ডেশনটা উনি নিচ থেকে গেঁথে ওঠানোর জন্য মাটি খুঁড়েছেন আর কি, বেশ বড় করে যখন মাটি খোঁড়া হয়েছে তখন আসলে একটা মানে অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হচ্ছে মাটি খোঁড়ার পরে যখন স্থাপনা বিশেষ করে রড বা এই জিনিসগুলো যখন ওখানে বসানো হবে তার আগেই হঠাৎ করে নিচ থেকে পানি ওঠা শুরু হয়। নিচ থেকে পানি যখন ওঠা শুরু করে তখন ওই যারা ইঞ্জিনিয়ার ছিল এবং যারা শ্রমিক ছিল ওনারা ওইখানে কাজগুলো করতে পারছিলেন না পানির কারণে। বারবার মেশিন লাগিয়ে পানিটা মানে সেচ করার চেষ্টা করলেও মানে পানি আর সেটা কমছে না। তখন ওরা চিন্তা করেন যে কাছেই তো পার্সিয়ান গালফ বা পারস্য উপসাগর, হয়তো বা পানির এখানে একটা প্রবাহ থাকতে পারে বলে ওনারা চিন্তা করছিলেন। কিন্তু তারপরও ভৌগোলিক ভাবে ওখানে বৈজ্ঞানিক চিন্তা করছিলেন তারা, যদিও সেটা ভৌগোলিক ভাবে ঠিক ওই জায়গাতে থাকার কথা না, মানে এতটা কাছে না যে সেখানে মাটি খুললেই পানি হয়ে যাবে। তো
ওনারা খুব মানে চিন্তা করছিলেন যে শেষ করার পরেও পানি কমছে না, এখন কি করা যায়, কাজটা কিভাবে আগাবো। তখন ইঞ্জিনিয়ার বলছেন যে আপাতত কিছুদিন এভাবে অফ রাখেন কাজটা, দেখি আমরা পরবর্তীতে চিন্তা ভাবনা করে কিভাবে কাজটা আগানো যায়। তো ওইভাবে রাখা হলো রাসেল ভাই। তো প্রতি রাত্রে রাসেল ভাই মানে ওনার একটা অদ্ভুত শব্দ শুনতেন, সেটা হলো রাতের বেলা মনে হতো যে ঠিক সমুদ্রে যেভাবে পানির যে ঢেউ হয়, ওনার ওই বাড়ির জন্য তৈরি করা গর্তের মানে একটা পুকুরের মতো হয়ে গেছিল সেখানে ছোটখাটো, তো ওইখানে মনে হতো যে ওখানে এরকম রাত্রেবেলা ঢেউ হয় সমুদ্রের মতো। আচ্ছা। তো এই বিষয়টা ওনার কাছে খুব অদ্ভুত লাগতো। তো উনি চিন্তা করতেন হয়তো বা রাতের বেলা আমি হয়তো বা ভুল শুনি, এরকম হতেও পারে, বা বাতাসের শব্দ এটা হতেও পারে। তো উনি একদিন ওই স্রোতের শব্দ শুনে উনি সত্যি সত্যি নিচে নামেন যে আসলে এই ঘটনা কি, এবং সত্যি রাসেল ভাই উনি দেখেন যে ওই পানিতে অদ্ভুত ধরনের মানে একটা ঢেউ হচ্ছে, মানে সমুদ্রের ঢেউয়ের মতো ওখানে ঢেউ হয়ে ঢেউ আবার আছড়ে পড়ছে। এটা উনি চিন্তা করেন যে এরকম তো হওয়ার কথা নয় এখানে। এবং উনি আর একটা বিষয় রাসেল ভাই দেখেন যে সেটা হলো ওই পানির মধ্যে কালো আকৃতির কিছু একটা জিনিস সেখানে সাঁতার কাটছে। আচ্ছা। তো উনি এটা দেখে রাসেল ভাই খুব ভয় পান এবং দ্রুত উনি বাসায় চলে যান। বাসায় গিয়ে উনি কাউকে এই বিষয়ে তেমন কিছু বলেন না। তো এদিকে ইঞ্জিনিয়াররাও এই বিষয়ে কোনো সমাধান করতে পারছিলেন না কিভাবে কাজটা ওনারা শুরু করবেন। তো এর মধ্যে রাসেল ভাই আর কয়েকটা ঘটনা ওনার ফ্যামিলিতে ঘটতে থাকে, সেটা হলো প্রতি রাত্রে হঠাৎ মানে কোন মহিলার কান্নার আওয়াজ ওনাদের ঘরের মধ্যে শোনা যায়, যে কোনো মহিলা মানে নাকি সুরে কান্নাকাটি করছে। তো এটা উনি খোঁজার চেষ্টা করেন, মানে কোনো সমাধান হয় না। তো এখন মানে ঘরের মধ্যে একদম একটা ভুতুরে পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, যে রাতের বেলা একে তো ওখানে যে স্রোতের শব্দ, আবার ঘরের মধ্যে মনে করুন যে এই যে মহিলাদের নাকে কান্নার আওয়াজ, এটা মোটামুটি ওনার ঘরের মধ্যে ওনার যেই সন্তানাদি খুব ছোট ছিল এবং ওনার ওয়াইফ এবং উনি খুব ভয় পেতেন এটা। তো এখন আসল ভাই এটা তো সমাধান করার দরকার, এখন কি করা যায়। তো যেহেতু উনি একজন ধার্মিক লোক ছিলেন, তো উনি স্থানীয় একজন খুব ভালো আলেমের শরণাপন্ন হন। তো ভালো আলেমের শরণাপন্ন হওয়ার পরে ওই আলেম বলেন ঠিক আছে রাত্রে আমি আসবো আপনার বাড়িতে, দেখি এটা নিয়ে কি করা যায়। তো রাসেল ভাই রাত্রে উনি আসেন, মধ্যরাত্রের দিকে উনি আসেন। আসার পর উনি বলেন যে আমাকে ওই আপনার ওই মানে যেখানে গর্ত করেছেন বাড়ি করার জন্য ওখানে নিয়ে চলেন। আচ্ছা। তো ওখানে উনি নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে বলে যে আপনারা সবাই একটু আমার পিছনে দাঁড়ান এবং কেউ ভয় পাবেন না, আমি দেখি চেষ্টা করি করা যায়। ওখানে রাসেল ভাই যে আব্দুর রহিম যে ভাইয়ের কথা বললাম উনি ওখানে দাঁড়ানো ছিলেন, আসলে কি ঘটনাটা ঘটছে ওনার চোখের সামনে। তো উনি যিনি আলেম যিনি এসেছিলেন ওখানে, উনি ওখানে আসার পর দোয়া পড়তে শুরু করেন এবং দোয়া পড়ার পরে মনে হচ্ছে যে ওই পানির স্রোতটা মানে আরো ভয়ঙ্কর আকার ধারণ করছে। সবাই খুব ভয় পাচ্ছেন এখানে হচ্ছেটা কি আসলে। সমুদ্রের সেই ঝড়ের মতো উত্তাল সমুদ্র মনে হচ্ছে এই ছোট্ট জায়গার মধ্যে চলে আসছে। হঠাৎ দেখছেন যে ওর ভিতর থেকে আস্তে আস্তে একজন লোক উঠে আসলো, তার সমস্ত শরীর ভেজা, মাথার চুলগুলো অনেক বড় বড়। তো উনি আসার পরে মানে ওই আলেম ওনাকে সালাম দিলেন। আচ্ছা। সালাম দেওয়ার পরে উনি বলছেন যে আপনি এখানে কেন বিরক্ত করছেন, এই জায়গাটা তো আরেকজনের, এখানে তো উনি বাড়ি নির্মাণ করছেন, তো আপনি কেন এই জায়গাটাতে দখল করে রেখেছেন, আপনি এই জায়গা ছেড়ে চলে যান। আচ্ছা। তখন সবার সামনে সবাই কিন্তু রাসেল ভাই ঘটনাটা দেখছে, সবার চোখের সামনে, মানে সবার কাছে দৃশ্যমান ঘটনাটা। তো উনি বলছেন যে ওসমানীয় খেলাফত যখন প্রতিষ্ঠিত হয় তখন থেকে আমি এখানে এবং আমি আমার স্ত্রী। এখানে বলে রাখা ভালো রাসেল ভাই, ওসমানীয় খেলাফত কিন্তু আপনার 1299 সালে প্রতিষ্ঠিত হয়। তার মানে আমরা যদি এখন হিসাব করি প্রায় 800 বছর। আচ্ছা। 800 বছর ধরে উনি ওখানে বসবাস করেন। বলে আমি এবং আমার স্ত্রী আমি এখানে বসবাস করি। 300 বছর আগে আমার সন্তান মারা যায়, আমার সন্তানের কবরও এখানে, সুতরাং আমি এখান থেকে যেতে পারবো না, আমাকে এখানেই থাকতে হবে। আর আমার রাত্রেবেলা যে কান্নার শব্দটা শোনেন ওটা আমার স্ত্রীরই কান্না, সে চায় না যে আপনার এখানে বাড়ি নির্মাণ করেন, কারণ তার ছেলের এই কবর ছেড়ে সে যেতে চায় না। এখন আপনারাই বলেন আমি কি চলে যাব না থাকবো। তো সবার সামনে এই কথা বলার পরে বাড়ির যিনি মালিক উনি তো ওখানে দাঁড়িয়েছিলেন, তো উনি সাহস করে এগিয়ে আসেন, এসে বলেন যে আপনি যদি এখানে থাকতে চান আমার কোনো আপত্তি নেই, তবে সেক্ষেত্রে আপনি নিজের হাতে আমাকে দেখিয়ে দেন আমি ঠিক কতটুকু জায়গা ছেড়ে দিয়ে বাড়িটা করতে পারি। আপনি যদি কতটুকু দেখিয়ে দেন আমি ওই অংশটুকু ছেড়েই বাড়ি করবো। রাসেল ভাই সবার সামনে একটা লাঠি নিয়ে ওই ব্যক্তি একটা ইশারা করে একটা দাগের মতো টেনে দেন যে আপনি যদি এতটুকু থেকে বাড়িটা তৈরি করেন তাহলে আমার কোনো সমস্যা নেই।
বলে ঠিক আছে তাই হবে, আপনি এখানে থাকবেন। তো বাড়ির যিনি মালিক উনি বলেন। আচ্ছা রাসেল ভাই তারপরে হঠাৎ যেটা মানে দেখে যে পরের দিনে ওই মানে কাকতালীয় ভাবে এক ফোঁটা পানিও ওখানে ছিল না। আচ্ছা মানে কোথায় যে পানি চলে গেল। এরপর রাসেল ভাই নতুন করে নকশা করে উনি পরবর্তীতে ওখান থেকে বাড়িটা সরিয়ে নিয়ে, মানে ওই বাড়ির প্ল্যানটা ঠিকই ছিল, জাস্ট জায়গার ওই এটা উনি সরিয়ে বাড়িটা তৈরি করেন। রাসেল ভাই যেই ভাইয়ের কথা আমি বললাম যে উনার সামনে ঘটে যাওয়া ঘটনা, এবং আরো যে ঘটনাটা হলো যে ওই যে যেই জিন দম্পতি ওনারা পরবর্তীতে ওই ফ্যামিলির লোকদের সাথে এতটা মিশে গিয়েছিলেন যে ওই ফ্যামিলির যারা ছিলেন তারাও ওই জিন দম্পতিকে মানে দাদা দাদি বলে সম্বোধন করত। আচ্ছা এবং এখন পর্যন্ত স্টিল নাও এখন পর্যন্ত ওই ফ্যামিলির সাথে ওই জিন দম্পতির সম্পর্ক অনেক ভালো। আচ্ছা তো আমার কাছে রাসেল ভাই অদ্ভুত লেগেছে যে আমরা সাধারণত দেখি যে জিনে অ্যাটাক করলে আমরা তো ছাড়ানোর চেষ্টা করি, তো এখানে যে উল্টোটা হয়েছে এখানে। জিনের সন্তান ওখানে কবর আছে, এই খবর এই জিনিসটা শুনে ওই মালিক নিজেই তাদের জন্য জায়গা ছেড়ে দিয়েছে। সেটাই। এবং এই ঘটনায় জিনেরা এত খুশি হয়েছে ওই দম্পতি, স্টিল নাও ওই জিনের দম্পতি ওদেরকে ওরা পরিবার বানিয়ে নিয়েছে। এবং একদম। এখন পর্যন্ত রাস আল খাইমের ওই যে বাড়িটা আছে আর কি পার্সিয়ান গালফের কাছাকাছি, মোটামুটি ওখানকার স্থানীয় লোকরা সবাই জানে যে এই ফ্যামিলিতে জিন দেখা যায়, গেলেই জিন দেখা যায়। এবং আব্দুর রহিম ভাই উনি 2008 সাল পর্যন্ত ফ্যামিলিতে ছিলেন, পরে ওনার ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে উনি বাংলাদেশে চলে আসেন। Strad News Story. এই কাহিনীটা আমাকে শেয়ার করছে রিপুল। এটা ওদের গ্রামের বাড়ির একটা ঘটনা। হ্যাঁ, সো এবং এটা আপনার গ্রামের নদীর ঘটনা আর কি, জল পিশাচের যদি বলে থাকি আমি সেরকম কিছু আর কি। যাই হোক, ওদের গ্রামে একজন মাঝি ছিল একসময়। মাঝি একসময় মানে কি মানে ছিল আর কি, নট লং এগো। তো মাঝি রাতের বেলা মাছ ধরতো। তো ওদের বাড়িটা হচ্ছে বরিশাল এবং আপনার খুলনার কাছাকাছি একটা জায়গা, যেখানে নাকি অনেক নদী এবং কিছুটা ওই যে আপনার সুন্দরবনের পাশের নদীগুলো পড়ে আর কি। যাই হোক, সেই মাঝি রাতের বেলা মাছ ধরতে যেত নদীতে। তার কাজই ছিল হচ্ছে আপনার মানে শেষ রাতের দিকে সে মাছ ধরতে যেত, ওই সময় নাকি অনেক মাছ ধরা পড়তো আর কি। আচ্ছা তো যাই হোক, একদিন সেই মাঝি রাতের বেলা মাছ ধরতে গেছে। তো তার সাথে তার ছেলে ছিল, ছেলের বয়স খুব বেশি না। আচ্ছা ওর বয়স 11-12 বছর, কিশোর বয়সী একটা ছেলে। তো ওকে রেখেছে আপনার ওই নৌকার ভেতরটা ছই ছিল, ছইয়ের ভেতরে, এবং তারা মাছ ধরে ধরে নৌকার পাটাতনে জমাতো আর কি। আচ্ছা এখান থেকে সে ধরে যতটুকু উঠতো তার মাছ, সেটা সে টেনে নিয়ে আসতো, এনে ছেলেকে দিত, ছেলে নিয়ে সেটা ওই পাটাতনে রাখতো, এরকম ভাবে আর কি। আচ্ছা তো রাতে যখন তারা বের হয়, ইউজুয়াল যে জায়গাগুলোতে তারা মাছ ধরে সেখানে আরো কিছু নৌকা আছে এবং জাল ফেলছে। দেখে যে জালে মাছ খুব একটা উঠছে না আর কি। আচ্ছা বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর যেই ইউজুয়াল হারে মাছটা আসে সেরকম না। তো সে দেখে যে বাকি নৌকাগুলোতেও মনে খুব একটা প্রোগ্রেস নাই, কারণ তারা বুঝতে পারে নিজেদের ভিতরে কিছু সাংকেতিক কমিউনিকেশন করে নিজেরা। তো এরকম সময় সে চিন্তা করে যে আমি একটু সাইডে চলে যাই, শাখা দিয়ে একটু সামনে যেয়ে দেখি কোনো হয় নাকি, অ্যাডভান্সমেন্ট হয় কিনা। আচ্ছা যদিও এটা খুব রিস্কি, ওইসব এলাকায় মানে এরকম রাতের বেলা সাধারণত যায় না, শাখা তো ঢুকেই না শাখা নদীগুলো। আচ্ছা তো যাই হোক, সে আপনার শাখা নদীর দিকেই চলে যায়। তো নিজে নিজে একটা ট্র্যাক রাখে যে আমি এরকম ভাবে ব্যাক করবো। ওদের কাছে কিন্তু আসলে কম্পাস টম্পাস কিছু নেই রাসেল ভাই। আচ্ছা আর ওইসব অঞ্চলে নাকি এই শাখা নদীতে ঢুকে গেলে কখনো যদি হারিয়ে যায় তাহলে নাকি বের হওয়া খুব কঠিন। আচ্ছা যারা লোকাল তাদের জন্যই কঠিন, আর নতুন কেউ তো হয়তো আপনার পারবেই না। আচ্ছা যাই হোক, তো সে যায় শাখা নদীতে ঢুকে যায়, ঢুকে যেতে থাকে তো দেখে যে মানে রাতের যে অন্ধকারটা সেটা আরো ঘনীভূত হয়ে গেছে আর কি। যেহেতু আশেপাশে গাছ টাছ, ওই যে আপনার ব্যানব্রোক টাইপের এইগুলো আর কি, কলকাতা টাইপের। তো যেতে যেতে একটা জায়গায় যায়, সে জায়গায় যে সে দেখে যে তার মানে জালের মধ্যে ভালো সে একটা ফিডব্যাক পাচ্ছে আর কি। এবং সে জাল তুলে দেখে প্রচুর মাছ, এবং সে তুলে ফেলে, ছেলেকে ডাকে, ছেলে নিয়ে ওটা আপনার সরাই ফেলছে, পেছনে নিয়ে যাচ্ছে আর কি। তো এরকম করতে করতে সে দেখে যে প্রচুর মাছ তার উঠে গেছে, সে আরো ভেতরে যায় আর কি। যাওয়ার সময় এক পর্যায়ে সে দেখে যে তার জালটা সে পাচ্ছে, তো দেখে যে জালের মধ্যে বেশ ভালো নড়াচড়া হচ্ছে, বুঝছে যে জাল বেশ ভারী হয়ে গেছে আর কি। তো সে সেটা টানা শুরু করে, টানে গুটায় গুটায় একদম তুলে আনে, দেখে প্রচুর মাছ লাফাচ্ছে। এবং সে তখন তার ছেলেকে ডাকে, দেখে ছেলে পিছন থেকে আর আসতেছে না। আচ্ছা তার পাটাতনে ছেলে আর আসতেছে না, কি ব্যাপার? ছেলেকে অনেকক্ষণ ডাকার পর এক পর্যায়ে ছেলে আসে। আসার পর ছেলেকে সে বলে যে আয় আমরা তুলি, এটা বেশ ভারী হয়ে গেছে আর কি। তো দেখে ছেলে তাকে সরাই দেয়, বলে আমি নিতেছি আর কি। ছেলে বলে যে আমি নিচ্ছি, তোমার লাগবে না।
তো বলে ছেলে দেখে যে ছেলে একাই টেনে আপনার জালটাকে তুলে ফেলে ভেতরে। বলে আরে এতটুকু ছেলে, ওর এত শক্তি কেমন হয়েছে? বলে বাবা তুই তো অনেক বল হয়ে গেছে তোর, তুই এত মাছ কেমনে তুলতেছিস এত শক্তি? ছেলে কোনো উত্তর না দিয়ে জালটা ভিতরে তুলে নেয় এবং দেখে যে যেখানে মাছ যা ছিল ওখানে আনলোড করার সব আনলোড করে আবার তাকে জালটা খুব দ্রুতই ফিরিয়ে দেয়। তো সে জালটা নিয়ে যায়, ছেলে ভেতরে বসা এবং সে আবার জাল ফেলে। তো সে একসময় খেয়াল করে দেখে, তার হঠাৎ করে খেয়াল হয় যে সে যে জায়গাটা আছে সেটা হচ্ছে আপনার একটা মানে লাইক সৈকত টাইপের কাইন্ড অফ, লাইক নদীর একটা সাইডে সেখানে কোনো গাছগাছালি নেই, মানে পানি বাড়ি খাচ্ছে আর কি, সৈকতে যেরকম খায়, এবং বেশ ফাঁকা একটা জায়গা, এরকম একটা জায়গা। সবাইকে তাকায় থাকে যে এরকম তো মানে দ্বীপাশে তো এরকম নামার জায়গা এরকম ভাবে নাই, ঠিক আছে, মানে হঠাৎ নামলে একটা পাড় বা ওঠার মতো জায়গা কিছু গাছ টাছ থাকে, বাট এটা হচ্ছে সৈকত টাইপের। তো মনে করে এই জায়গায় এরকম ভাবে আসছে, জিনিসটা তার কাছে একটু বেখাপ্পা লাগে আর কি। আচ্ছা। তো সে এর মধ্যে আপনার পিছনে ছেলেকে ডাকতে থাকে যে জাল মনে হয় আবার উঠাইতে হবে, এসে আয়, এখন ছেলে আর আসে না। তো উনি খেয়াল করে হঠাৎ শব্দ পায় ভিতরে, মানে শব্দ হচ্ছে কেমন খ্যাস 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 এরকম একটা শব্দ হচ্ছে। তো উনি ভেতরে যায়, শুয়ের ভিতরে ঢুকে ছন্দ করে ফার্স্টে একটা ই ছিল, কুপি টাইপের ছিল, ওটা নিভানো। উনি দেখে মানে মনে হচ্ছে মানুষের প্রেজেন্স আছে, বাট একজন না একাধিক। আচ্ছা। তো প্রথমে ওনার মুখের মধ্যে মনে করে ডাকাত টাকাত কিছু নাকি। তো তারপর দেখে ডাকাত না, কেমন একটা বাজে একটা গন্ধ টাইপের এরকম। তো উনি বেশ ভয় পেয়ে যায় যে ঘটনাটা কি, ছেলের নাম ধরে ডাকে যায় ছেলে না, এবং মনে হচ্ছে 2-3 জন আছে। তো উনি কি করে, ওনার ইসের থেকে দেশলাই ছিল ম্যাচ বের করে জ্বালায় এক নজর দেখে উনি মানে বুকের মধ্যে একটা বিশাল ধাক্কা খেয়ে যায়। উনি দেখে যে ওনার ছেলে পড়ে আছে এক পাশে, এবং 2-3 জন মেয়ে মানুষ বসা, তাদের মানে দেখতে খুব বিদঘুটে টাইপের চেহারা। আচ্ছা। চুলগুলো বড় বড় ভিজা ভিজা এবং কানটা ডিফারেন্ট, মুখে বড় দাঁত। আচ্ছা। এবং তারা মনে হচ্ছে মাছ খাচ্ছে, এরকম একটা সিন। তো উনি কাঠি ফেলে দিয়ে উনি ভয়ে লাফ দিয়ে বের হয়ে আসে। ওই পাশ থেকে ওনাকে ফ্যাস ফ্যাস করে কি জানি বলে, কথাগুলো অনেক দুর্বোধ্য ওনার কাছে লাগে, এবং উনি তখন আর কোনো উপায় দেখে না যখন থেকে মানে ওখান থেকে কি করবে আর কি, পুরো হতবিহ্বল হয়ে যায়। তো ওখানে বসে থেকে কিছুক্ষণ দোয়া পড়তে পড়তে আসতে আসে, এসে দেখে যে ওখানে আবার ছুঁয়ের ভেতর ঢুকে আবার ম্যাচ জ্বালে, দেখে কেউ নাই। উনি যেটা করে, উনি তাড়াতাড়ি ওখান থেকে ব্যাক করার চেষ্টা করে, নৌকাটা ঘুরে ওনার ছেলের দিকেও ওনার মনে ছেলেকে পড়ে থাকতে দেখছে একপাশে। উনি কোনো মতে নৌকা ঘুরে মানে যেভাবে পারছে আর কি ওখান থেকে সরায় বের হয়ে আসছে আর কি, মূল যে জায়গাটা ওখানে চলে আসছে। এসে উনি মেন নদীতে যখন আসছে, দূর থেকে আরো নৌকা দেখছে, উনি ঢুকেদের মধ্যে আলো ফুটছে, ভোর হয়ে যাচ্ছে। এই সময় উনি ছেলেকে তখন নদীর পানি দিয়ে উঠায় আর কি, মুখে পানি কি দেখো বলে যে, ছেলেকে জিজ্ঞেস করে কি হয়েছে, ছেলে ঠিক মতো উত্তর দিতে পারে না। পরে বলে যে আমি মাছ নিতেছিলাম, আমাকে মানে আমি একসময় আমার সেন্স হারায় ফেলছি, মানে ছেলেটা বলে যে আমার হুঁশ নাই, আমাকে এরকম কয়েকটা মহিলা এসে মানে মাছ আনতে বলে, আর আমি ওই মাছ এনে দিছি, এবং আমি দেখছি তারা মাছ খায়, এবং এক সময় আমাকে মানে ঘুম পাড়ায় দিছে, আমি ঘুমাই গেছি। তো উনি এই সিনটা দেখে উনি একবার চিন্তা করে জেলেদের সবার সাথে বলবে, বাট উনি সবার কাছে বলে না, ব্যাক করে আসে, এবং উনি দেখে যে ওনার যে পরিমাণ মাছ ধরছিল তার বেশিরভাগই নাই, সামান্য কিছু মাছ ওখানে আছে। এমনও না যে অনেক মাছ খেয়ে ফেলে রাখছে অংশ এরকম কিছু উনি পায় না, রেসিডিউ পায় না, বাট কিছু মাছ পায়। তো উনি ব্যাক করে আসার পরে উনি যখন আসে, তো উনি ঘটনাটা কাউকে না বলে, তবে ওনার এক পরিচিত বন্ধু ছিল একসময়, ছোটকালে ওনাদের সাথে যখন প্রাইমারি স্কুল ছোট পড়তো তখনকার সময়, বাট সে পরে শহরে যে আর কি ডিফারেন্ট জব টপ করে, তাকে উনি শেয়ার করেন একদিন কথায় যে আমি তো এরকম গেছিলাম। এসে যার সাথে শেয়ার করে, সে ঘটনাটা শুনে তার সাথে খুব আগ্রহ নিয়ে শুনে। এরপরে ধরেন কয়েক মাস পার হয়ে গেছে, কোনো খবর নেই। উনি নর্মালি যথারীতি মাছ ধরে ওনার মতো, কম আসুক বেশি আসুক, ওই দিকে আর যায় না উনি। একদিন ওনার বাসায় ওই লোকটা এসে হাজির হয় আর কি, যে ওই যে যাকে কাহিনী বলছি, তার সাথে আরেকজন লোক বেশ একটু ডিফারেন্ট টাইপের, হাতে অনেক আংটি টাংটি পরা, যে এরকম মানে দেখে একটু ডিফারেন্ট মনে হয়, কালো কুর্তা পরা এসে। তো বলে যে কি ব্যাপার, উনি বলে যে আমার একটা ফ্রেন্ড তোমার সাথে কথা আছে। ওনায় নিয়ে যায়, বাজারে নিয়ে চাটা খাওয়ায়, বলে যে তুমি আমাকে ওই জায়গায় নিয়ে যাবো আমাদেরকে, তুমি যে একটা জায়গায় গেছিলে এরকম এসে। না আমি ওই জায়গায় যেতে পারবো না, আমার ভয় লাগে, ওইটা ওরকম ভূতের জায়গায়, সেখান মানে ওখানে পিছাচ আছে, পেতনি আছে। বলে না, ওই জায়গায় নিয়ে যাও, তোমার ভালো টাকা দিব, তুমি যে মাছ ধরবা, তোমার মাছ ধরা 2-3 দিনে মাছ ধরার টাকা তোমার এমনি এসে যাবে। তো উনি ফার্স্টে না করার পরও এক সময় তার একটু লোভ হয় আর কি, যে নিয়ে যাই, যে বলবো যে আমাদেরকে নামাই দিবা, তোমার তেমন কোনো কাজ না, তুমি পরে সকালে এসে নিয়ে যাবা আমাদেরকে এখান থেকে। তো উনি বারবার চিন্তা করার পর একবার সে বলে যে আচ্ছা ঠিক আছে নিয়ে যাই এদেরকে।
তো উনি ওই লোকটাকে আর তার সাথে বন্ধুকে, তো বন্ধুটা ওই পাড়ে এসে তাকে নৌকা উঠানো পর্যন্তই ছিল, সে আর সাথে যাবে না। কিন্তু ওই লোকটা তার সাথে আছে, সে গেছে, সে বলছে যে আমাকে নিয়ে চলো এবং তুমি আমাকে যে ওখানে নামাই দিবে এবং তুমি পরে আমাকে দিনের বেলা ওখান থেকে নিয়ে আসবে, তোমার ওখানে থাকার দরকার নেই। তো উনি যখন রওনা দেয় ওখান থেকে, তো জাস্ট বেশ কিছু দিনের মাছ ধরার কিছু নাই, ওনার ছেলেকেও সাথে নেয়নি, উনি একা ওই লোকটাকে নিয়ে রওনা দিয়েছে। তো লোকটা নিয়ে যাচ্ছে নৌকাতে, তো লোকটা ওনাকে খুঁটিনাটি জিজ্ঞেস করতেছে যে এখানে আর কি দেখছো, নইতে তোমাকে স্পেশালি কি বলছে, মানে তোমাকে ওখানে কি কোনো এমন কথা বলছে যেটা তোমার মনে আছে? হ্যাঁ, বলে না আমার কিছু মনে নাই, এদের কথা আমি কিছু বুঝি নাই, তবে আমি এতটুকু বুঝতে পারছি আসিস না, এই ধরনের কিছু একটা বলছে। তো এরকম কিছু একটা বলে, তোমার চিন্তা নাই, তুমি আমাকে নিয়ে যাও। ওই সেই বলে ওই লোককে উনি নিয়ে গেছে এবং খুঁজে খুঁজে শেষ পর্যন্ত সে ওই জায়গাটা পায়। এবং যখন সে ওই জায়গায় ঢুকে, মানে কাছাকাছি আসে, তখনই সে একটা পরিবর্তন লক্ষ্য করে ওই জায়গায়। ইটস লাইক মানে আবহাওয়াটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। হ্যাঁ, মানে হঠাৎ করে মানুষজন জেগে উঠে এরকম করে তাকায়, এরকম একটা পরিবেশ। তো ওই মাঝি লোকটা খুব ভয় পায়। ভয় পাওয়ার পরও সে আস্তে 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 করে নিয়ে যায় যে ওই যে লোককে ওখানে নামায়। তো ওই লোকটা তার সাথে একটা পোটলার মতো ব্যাগের মতো নিয়ে আসছে, এসে ওখানে তাকে নামায় ওখানে থামায় বলে যে তুমি চলে যাও, তোমার আশা লাগবে না। তবে মাঝি খুব কিউরিয়াস ছিল, সে মনে করে ঘটনাটা কি, মানে এইখানে আসছে কি করতে আসছে লোকটা, এদের মাথায় অনেক কোয়েশ্চেন আসে। যাই হোক, সে মানে যখন নাকি ওকে নামায় দিয়ে তার চলে যাওয়ার কথা, সে তাকে টাকাও দিয়ে দিছে, সে চলে আসতেছে। এসে অনেকখানি আসার পরে মানে সে মনে করছে যে আমি যখন আসছি ফ্রি চলে যাবো, কেন মাছ পাইছিলাম, মাছ ধরি। সে নিজে জাল পেতে পেতে মাছ ধরতেছে আর বসে বসে ওখানে টুকিটাকি, মানে ওখান থেকে একটু দূরে চলে আসে, আসতেছে। তো একটা সময় সে শুনতে পায় দূরে, মানে বেশ দূর থেকে মনে হচ্ছে মানে কি চিৎকারের শব্দ। বেশ যখন চিৎকারের শব্দগুলো পায়, তার কাছে মনে হয় যে কি হচ্ছে, কেউ মানে এখানে তো মানুষ থাকার কথা না, জঙ্গলে মানুষের চিৎকার, মানে কিছু একটা হচ্ছে নাকি। হ্যাঁ, তো এরকম চিন্তা করে সে ইগনোর করে কয়েকবার। তারপরে সে চিন্তা করে যে না, আমি যাই দেখি চিৎকার কি হয়েছে। এবং লোকটা যেতে বলছে, লোকটারও কি মানে একটা কিউরিয়াসিটিও তার মধ্যে ভর করে। তো সে আস্তে আস্তে করে নৌকাটা ওদিকে নেওয়া শুরু করে। এবং যখন সে নৌকাটা ওদিকে নেওয়া শুরু করে, তখন সে মানে কোলাহল টাইপের একটা শব্দ পায়, মানে দুর্বোধ্য কোলাহল, যেটা নাকি আমরা সচরাচর কথা বলি, আমরা যেরকম কোলাহল করি সেরকম না, পশু পাখির কোলাহলের মতো না, বাট সাম সর্ট অফ কোলাহল। তো সে যখন কাছাকাছি আসে, তার যে কুপি থাকে, কুপিটা তপ করে নিভে যায়, কুপি জল নামে, বেশ বাতাস উইন্ডি একটা চলে এবং তার কুপি নিভে যায়। তখন সে একটু ভয় পায়, গা কাটা দিয়ে ওঠে তার এরকম জঙ্গলের মধ্যে, এবং সে ফিসফিসানি গুলো খুব বেড়ে যায়, মানে ইটস লাইক সাম সর্ট অফ, সে বলছে দুর্বোধ্য কোনো শব্দ আর কি। তো সে নৌকাটা যখন কাছাকাছি নিয়ে আসছে, ওই চরের কাছাকাছি যখন চলে আসে, দূর থেকে সে দেখে যে অনেকগুলা মানুষ উবুড় হয়ে যদি কিছু খায়, সেরকম একটা সিন, ঠিক আছে, এরকম একটা সিন। তো সে আরো কাছাকাছি যখন চলে আসে, তখন কিন্তু ওই দিন ছিল চাঁদের রাত, মানে চাঁদ আছে আকাশে, আলোতে দেখে যে কিছু মানুষ বলা যাবে না, প্রাণী বানর টাইপেরও হতে পারে, পিঠগুলো চকচক করতেছে, ইটস লাইক শাইনিং সারফেস পিঠে, লাইক যেমন মাছের পিঠ যেরকম থাকে এরকম আলো পড়ছে, চকচক করছে, এবং চুল আছে মাথায়, তারা উবুড় হয়ে কিছু খাচ্ছে। এবং সে অনেক ভয় পায়, ভয় পেয়ে সে তাড়াতাড়ি আবার ফিরে চলে যাওয়ার চেষ্টা করে বৈঠা দিয়ে, পানিতে ঝপাস ঝপাস করে মানে জোরে বৈঠা মারা শুরু করে সে, এবং সেই শব্দে ওই জিনিসগুলো ফিরে যায়। এবং কয়েক সেকেন্ডের মধ্যে সে দেখে ওইখানে কিছু নাই, সব চলে গেছে। এবং সে দেখতে পায় যে ওই যে চটটার মধ্যে পড়ে আছে কিছু একটা মানুষ টাইপের। তো সে আবার সে আপনার ভয়টা করে আস্তে আস্তে কাছে যায়, কারণ তার মনে হয় যে ওখানে ওই মানুষটাই মনে হয় পড়ে আছে যাকে রেখে গেছে। তো তার মধ্যে একটা মানে মনুষ্যত্ব কাজ করে যে আমি একজনকে নিয়ে আসছি, সে যদি এখানে কোনো কিছু হয়, তার মধ্যে কোনো একটা ভূত প্রেতের ব্যাপার এখন ঢুকে গেছে, যেখানে খারাপ কিছু আছে। তো সে আস্তে আস্তে আবার কাছে যায়, এবং কাছে যায় একসময় সে নৌকাটা ভিড়ায় সেখানে আস্তে করে নামেছি বাড়িতে। নেমে তার মনে হতে থাকে যে তাকে দেখতেছে কি খুব বিষয়। তো সে আস্তে 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 কাছে যেয়ে দেখে যে ওই লোকটাই পড়ে আছে যাকে সে নিয়ে আসছে, এবং সে বেশ ক্ষত বিক্ষত টাইপের। তো সে তাকে করে কি আস্তে করে উঠাতে পারে না, টেনে ছেঁচড়া আনে নৌকার কাছে, কোনো মতো সে নৌকায় তুলে আবার নৌকা নিয়ে সে রওনা দেয়। তো নৌকা নিয়ে যখন চলে আসতেছে, তখন সে দেখে যে ওই পাড়ের কাছে, তার থেকে প্রায় 5-7 গজ দূরে, ওখানে দাঁড়ায় ওরকম একটা মহিলা টাইপের, বলতেছে যে বাঁচাই নিয়ে গেলি রে, মানে জিনিসটা ওরকম গলায়, বাট ফ্যাস বলছে দুর্বোধ্য টাইপের, যে একে বাঁচাই নিয়ে গেলি, আর কখনো আসলে তোর 14 খানদান শেষ করে দেবো, মানে 14 গোষ্ঠী খেয়ে ফেলবো, এরকম কিছু একটা বলছে। তো সে মনে করেন আস্তে আস্তে মানে নৌকা নিয়ে চলে আসে।
তো ওই লোকটা বেশ ইনজোর্ড ছিল, বেশ মানে তার শরীরে বিভিন্ন জায়গায় খামচি খাবলানো, মাংস না এরকম অবস্থা ছিল। জি। এবং সে যখন তাকে ফেরত নিয়ে আসে তখন অলরেডি অনেক গভীর মানে রাতের মানে একদম মানে প্রায় শেষ রাতের মতো হয়ে গেছে। কোনো মতে সে টেনে আনে, এনে সে ওই তার যে বন্ধুটা তাকে খুঁজে বের করে, তাকে নৌকায় রেখে খুঁজে বের করে, বলে যে তোমার যাকে নিয়ে গেছো তার এই অবস্থা, সে নৌকায় যে ঘটনা সংক্ষেপে বলে, সেও দৌড় দিয়ে আসে, এসে একে নিয়ে যায়। তো ওই লোকটাকে পরে কি অসুস্থ অবস্থায় গেছিল সেটা সে আর জানতে পারে নাই, বাচ্চে কি মরছে বা কিছু একটা। তার বন্ধু তাকে বলছে যে তার এই যে এটা ছিল, সে ছিল একটা জ্যোতিষী বা জাদুকর, যে এই ধরনের ম্যাজিক করত। তো বলছে যে তুমি ভুল করে এমন কোথাও গেছিলে যেখানে মানুষ জলপরীর সাধনা করে, এমন কোথাও তুমি গেছিলে যেখানে জলপরী বা পানির পিশাচ বা যেটাই বলে সেটা ওই জায়গায় থাকে। তুমি একটা জায়গা খুঁজে পাইছিলা এবং ও গেছিল সেখানে সেটা করতে, বাট সে ওইটাকে কন্ট্রোল করতে পারে নাই, বা সে যে সাধনা করতে গেছিল সেটা সে করতে পারে নাই, এই কারণে তার কি অবস্থা। তো সে জিজ্ঞেস করে সে কি বেঁচে আছে, এটার উত্তর তার বন্ধু তাকে দেয়নি। Strad News Story. সালের ঘটনা এটাই। তো যার সাথে ঘটেছে তার নাম হচ্ছে বাবু। তো Okay. উনি রাজবাড়ী রেল স্টেশনের পাশে একটা হোটেল আছে, উনি ওই একটা হোটেলের কর্মচারী এখন পর্যন্ত আর কি, উনি সেখানে কাজ করেন। তো উনি রাতের বেলা যখন বাড়িতে ফিরতেন, তো বাড়িতে ফেরার সময় ওনার বাড়িটা ছিল হচ্ছে কামালদিয়াকান্দি গ্রামে, এবং ওই কামালদিয়াকান্দি গ্রামে যাওয়ার জন্য ওই আপনার রেল স্টেশন থেকে সোজা পূর্ব দিক থেকে হেঁটে আসতে হয়, এবং যে জায়গাটা আছে লোকোশড নামক একটা জায়গা, যে জায়গাটার গল্প আমি আগেও বলেছি, ওই জায়গাটা এমনিতে অনেক হন্টেড, যারা রাজবাড়ির যারা বাসিন্দা আছেন তারা জানেন ওই জায়গা সম্পর্কে। তো ওই রেল পার হয়ে একটি কবরস্থান আছে রাসেল ভাই, কিন্তু ওই কবরস্থানটি একটু ভিন্ন ধরনের কবরস্থান, এটা মানে মুসলিমদের কবরস্থান নয়। রাজবাড়িতে ওই রেলের জায়গার পাশে দলিত সম্প্রদায়ের একটা বিশাল আবাস স্থল আছে সরকারিভাবে। তো ওনাদের মধ্য থেকে যাদেরকে পোড়ানো হয় না, কোনো কারণে যাদেরকে পোড়ানো হয় না, তাদেরকে ওখানে কবরস্থ করা হয় আর কি। তো ওদিক দিয়ে আসার সময় উনি বেশ কিছু ঘটনা, স্বাভাবিকভাবে ওখানে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে এটা উনি জানেন, বেশ মোটামুটি সাহস নিয়ে চলাফেরা করেন আর কি। তবে একদিন উনি ফিরছিলেন, ফেরার সময় যখন রেল পার হয়ে ঠিক ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন, কবরস্থানের ঠিক মাঝখান দিয়ে আসলে ভাই পায়ে হাঁটার রাস্তা, মানে দুই পাশে কবরস্থান, মাঝখান দিয়ে পায়ে হাঁটার রাস্তা। আর এই কবরস্থানে বড় বড় দুটো শিমুল গাছ আছে, আমরা লোকালি সেটাকে মাদার গাছ বলে থাকি আর কি। এবং আসলে ভাই একটা মাদার গাছের অবস্থা এমন, ওটা যদি কেউ দেখে, যে কেউ মাদার গাছটা দেখে ভয় পাবে, মনে হবে যে একজন মানুষ দু হাত উঁচু করে দাঁড়িয়ে আছে, ঠিক একটা মানুষের অবয়বের মতো ওখানে একটা গাছ আছে আর কি। আর আরেকটা আসলে ভাই ওই গাছ সম্পর্কিত বিষয়, সেটা হলো যে এখন পর্যন্ত মানে ওই গাছে কমপক্ষে 20 জন লোক, কমপক্ষে আরো বেশি হবে, কমপক্ষে 20 জন লোক সুইসাইড করেছে। ওই গাছের ওই যে আমি বললাম একটা মানুষের মতো দুই হাত উঁচু করে দাঁড়িয়ে আছে, ওই একটা ডালের সাথে বা আরেকটা ডালের সাথে কমপক্ষে 20 জন মানুষ এখন পর্যন্ত মারা গেছে। কেন যে ওখানে গিয়ে সুইসাইড করে এটা আসলে আমরা আজও জানি না, যে ওইখানে গিয়েই কেন মারা যায়। আসলে ভাই উনি যখন যাচ্ছিলেন, যাওয়ার সময় তো হঠাৎ ওই দিন ছিল চাঁদের মানে চাঁদনি রাত, হঠাৎ উনি মনে হলো যে মাথায় একটি ডাল এসে আঘাত করলো। তো উনি মনে করেন হয়তো যাওয়ার পথে কোনো ডাল হয়তো আমার মাথায় বেঁধে গেছে। তো উনি চিন্তা করলেন যে তাহলে আমি ডালটা হাত দিয়ে সরিয়ে দেই। যখন রাসেল ভাই উনি যখনই হাত দিয়ে সরাতে গেছেন ডাল, তখন দেখেন না, ওনার এটা আসলে কোনো ডাল না, এটা একটা মানুষের পায়ের মতো মনে হচ্ছে। তখন উনি সাহস করে যখনই উপরে তাকিয়েছেন, তখন উনি দেখছেন একজন মানুষ ঝুলছে সেখানে। তো উনি ওই দৃশ্য দেখে উনার সকল সাহস শেষ হয়ে গেছে, উনি ওখানেই একটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। তো উনার ওই চিৎকারটা, তখন শীতকাল ছিল, অনেক দূর পর্যন্ত গিয়েছিল। তো গ্রামের লোকজন ওখানে যারা পাশে আছে, ওনার চিৎকার শুনে মশাল নিয়ে এগিয়ে আসে। এগিয়ে আসার পরে ওনাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। তখন যখন উনি জ্ঞান ফেরে, তখন বলে যে আমি এই ঘটনা দেখেছি। বলে যে এটা তো এই জায়গার একটা সাধারণ ঘটনা, এটা নিয়ে অত ভয়ের কিছু নাই, মানে সাহস করে দোয়া কালাম করে চলবা, এগুলো কিছু হবে না। তো যাই হোক রাসেল ভাই উনি সুস্থ হয়ে যান, যেহেতু সবাই তাকে অভয় দেয়, কিন্তু আমরাও এরকম অনেক ঘটনা দেখেছি, ভয়টাই পাইনি। তো উনি স্বাভাবিকভাবে একটু মানসিকভাবে মানে হয়ে ওঠেন, আবার চাঙ্গা হয়ে ওঠেন। তা ওই ঘটনা উনি ভুলে যান। এর রাসেল ভাই 3-4 দিন পর আবার কোনো কারণে মানে ওই হোটেল থেকে বের হতে হতে ওনার দেরি হয়ে গেছিল। তো আবার যখন উনি ফিরছিলেন শীতের রাতে, তখন আবার যখন ওই কবরস্থানের মাঝখান দিয়ে উনি হেঁটে যাচ্ছিলেন, সাধারণভাবে ওনারা একসাথে 3-4 জনই আসেন, তবে ওই দিন আবার উনি একা ছিলেন।
উনি যখন আসছিলেন তখন রাসেল ভাই আর একটা ঘটনা ওনার সাথে ঘটে। তো উনি দেখেন যে পুরো কবরস্থান জুড়ে প্রায় 7 থেকে 8টা কাফন মোড়ানো লাশ পড়ে আছে, এবং আর একটা দিকে উনি খেয়াল করেন যে একটি কবর, সেটা মনে হচ্ছে কেউ উপর থেকে মাটি সরিয়ে ফেলেছে, এবং চাঁদনি রাতে উনি স্পষ্ট দেখছেন যে ওই কবর থেকে কোনো একজন ব্যক্তি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মাই গড। তো ওই দৃশ্য উনি দেখার পরে উনি আর সাহস রাখতে পারেন নাই, উনি ওখানে আবার সেন্সলেস হয়ে পড়েছেন। তো আবার ওই সকালবেলা ওনাকে উদ্ধার করা হয়। এখন রাসেল ভাই এই যে দুটো ঘটনা, বিশেষ করে পরের যে ঘটনাটা, এরপরে কি হয় রাসেল ভাই, উনি যেদিন উনি একা আসেন আর ওনার বাড়ি যাওয়ার পথ কোনোভাবেই ওই আপনার ওই কবরস্থানের মাঝখান দিয়ে যাওয়া ছাড়া ওনার উপায় ওইভাবে নাই, কেন উনি যদি অন্য দিক দিয়ে ঘুরে যেতে চান কয়েক কিলোমিটার ঘুরে তাকে বাড়ি যেতে হবে। তো যার কারণে ওনারা চেষ্টা করেন একসাথে কয়েকজন আসার জন্য, এবং একা থাকলে মানে একটু সাহস করে আসার জন্য। কিন্তু রাসেল ভাই যখনই উনি একা থাকেন এই ঘটনাগুলো ওনার সাথে ঘটতে থাকে। বিশেষ করে এই যে যখন উনি একা থাকেন ওই ঠিক রাস্তার ওখানে এই কাফন মোড়ানো লাশগুলো ওনার পথ আগলে দাঁড়ায়। আচ্ছা। তো একদিন উনি চিন্তা করছেন যে এইভাবে ভয় পেলে চলবে না, মুরব্বীরা যেহেতু বলেছেন, ওনারা অনেকেই এগুলা দেখেন ভয় পান না, আমি আর ভয় পাবো না। উনি মনে মনে সাহস নিয়ে একদিন আবার উনি একা আসছিলেন, উনি সাহস নিয়ে এগিয়ে যাচ্ছেন, এবং সত্যি রাসেল ভাই ওই দিন দেখে একই রকম ভাবে ওনার পথ আগলে এরকম কয়েকটা লাশ শুয়ে আছে। তখন উনি চিন্তা করেন আজকে আর ভয় পাবো না, আজকে আমি এই লাশের উপর দিয়ে চলে যাব, দেখে আমাকে কি করে। তখন রাসেল উনি সাহস করে এগিয়ে যাচ্ছিলেন। যখনই রাসেল ভাই সাহস করে একটা লাশ পার হয়েছেন, হঠাৎ উনি ফিল করলেন যে একটি লাশ খপ করে ওনার পা চেপে ধরেছে, এবং উনি কিছুতেই ওই পা ছোটাতে পারছেন না। অনেক চিৎকার করছেন, কিন্তু মনে হচ্ছে যে রাসেল ভাই উনি চিৎকার মানে ওনার গলা দিয়ে বের হচ্ছেই না। অনেক দোয়া পড়ার পরে হঠাৎ মনে হলো যে লাশ তার পাটা ছেড়ে দিল। তখন উনি মানে ওনার সর্বশক্তি দৌড়াচ্ছেন, কিন্তু রাসেল ভাই উনি যত জোরেই দৌড়ান না কেন ওনার মনে হচ্ছে যে উনি একই জায়গায় দাঁড়িয়ে আছেন, অনেক জোরে দৌড়াচ্ছেন কিন্তু উনি একই জায়গায়, মানে উনি কিছুতেই মনে হয় যে উনি 1 ইঞ্চি আগাতে পারছেন না। এভাবে অনেক চেষ্টা উনি করেন, এবং কিছুক্ষণের মধ্যে হঠাৎ দেখেন যে পিছন থেকে একটা ছায়া মূর্তি এসে ওনাকে জাপটে ধরে, এবং জাপটে ধরার পর ধস্তাধস্তি হয়, এবং সকালে ওনাকে আবার ওই একই জায়গায় পাওয়া যায়। ওনাকে পাওয়ার পর আবার ওনার এরপরে প্রায় 3 দিন উনি সেন্সলেস ছিলেন। সেন্সলেস থাকার পরে উনি তারপরে সুস্থ হন। আর ওই যে রাসেল ভাই একটা ছায়ামূর্তির সাথে জাপটির কারণে ওনার শরীরে এখন পর্যন্ত অনেক মানে আঁচড় লাগার দাগ আছে। আচ্ছা। এখন পর্যন্ত এটা রয়ে গেছে আর কি। অনেকে উনি দেখান এটা, যে এই অনেকে বিশ্বাস করে যে অনেকে আমরা গল্প শুনি যে জিনের সাথে ধস্তাধস্তি হয়, কিন্তু ওনার শরীরে ওই ধস্তাধস্তির চিহ্ন এখনো বিদ্যমান। আজ তো প্রায় 18 বছর হয়ে গেল, এখন ওনার শরীরে বিদ্যমান আছে। Strad News Story. রুবায়েত ও যখন নাকি ইউনিভার্সিটিতে পড়তো ওই সময় ওর অ্যাফেয়ার ছিল, এবং অ্যাফেয়ার এক পর্যায়ে ওরা বিয়ে করে আর কি। তো বিয়ে করে, এটা নিজেদের অ্যাফেয়ার ম্যারেজ ছিল, ফ্যামিলি অনেকটা এটা মেনে নেয় না। সো শেষ পর্যন্ত আর কি মেনে নেয়। সো অ্যাকসেপ্ট করার পরে ও চলে যায় অস্ট্রেলিয়াতে, আর ওর ওয়াইফ থাকে নিজের বাসায়। বাট দ্য থিং ইজ ওয়াট, যে এরকম অবস্থা ওর ওয়াইফ কনসিভ করে মানে থাকা অবস্থায় আর কি। তো ওই সময়টা মেয়েটা ওর মায়ের বাসায়, মানে ওর ওয়াইফ তার মায়ের বাসায় পার করে আর কি। তো লাস্ট স্টেজ যখন চলে আসে, লাস্ট 1-2 মাস বাকি লাস্ট টাইমে, তখন নাকি ওর রুবায়েতের ফ্যামিলি প্রেশার দেয় যে তোমাকে চলে আসতে হবে আমাদের বাসায়, এবং ওদের ফ্যামিলিতে আর কি আছে, মানে মুরব্বী যে দাদির বাড়িতে যে আসলে মানে তাদের বাচ্চা হবে, এটা নাকি ওদের ফ্যামিলির মানে একটা নিয়ম আর কি। আচ্ছা, কালচার। তো এই কালচারে রাজি হয়ে লাস্টে ওরা মানে আসতে বাধ্য হয় আর কি। রুবায়েতের ওয়াইফকে বলে যে তুমি চিন্তা করো না, তোমার কাছে জিনিসটা বেশ আনইউজুয়াল লাগতে পারে, আমি চলে আসবো এর মধ্যে, আমি এর মধ্যে আসবো, যেভাবে হোক দেশে আসবো। এনিওয়েজ, তো ওর ওয়াইফ ওর দাদা বাড়ি মানে রুবায়েতদের বাড়িতে চলে যায়, রুবায়েতের দাদা বাড়ি যেটা আর কি, যেখানে ওদের নিয়ে যায় ঢাকার বাইরে কোন একটা জায়গায়। এন্ড ওরা ছিল আর কি আপনার ফ্যামিলিগত ভাবে বেশ মানে একটু পশ পিপল, যাদের আর কি মানে বেশ ঐতিহ্যবাহী ফ্যামিলি ওখানে। আচ্ছা, বেশ বড় বাড়ি। তো ওখানে চলে যায়, ওখানে যা থাকে, এবং প্রথম দিকে ওর কাছে বেশ ভালোই লাগে বাড়িটা, খুব মানে সুন্দর বিশাল বাড়ি, বাড়ির সামনে দিঘি আছে, তারপর আরো অনেক কিছু আর কি বাসাটার সামনে, এবং রুবায়েতের আম্মা ওকে খুব কেয়ার করে নিয়ে। তো যেটা হয় যে ওই বাড়িতে যখন থাকে
তো দু একদিন পরে রুবায়তের আম্মু আর কি বলে যে তুমি যদি ইউজ টু ফিল করো একা থাকতে, তাহলে তুমি একা থাকো রুমে। তো বলে যে আচ্ছা আমি একা থাকাটা বেটার ফিল করি, তার কাছে এটা মানে ভালো লাগে বেশি। সো ওকে একটা রুম দিয়ে দেওয়া হয়। রুমটা বেশ বড় একটা রুম এবং আপনার ওপরতলায় আর কি, দোতলায় রুম এবং বেশ ভালো ফার্নিশড এন্ড এভরিথিং। তো ওখানে যখন ও থাকে, রাতের বেলা ঘুমাতে যায়, তো ওর শাশুড়ি ওর সাথে অনেকক্ষণ গল্প গুজব করে লাস্টে রাতে চলে যায়। আচ্ছা। তো চলে যাওয়ার পর ওর হাজবেন্ডের সাথে কথা বলে ফোনে, কিছুক্ষণ ফোনে কথা বলে রাত্রেবেলা থাকে। কাজের মেয়ে আছে, বলে যে নক করলে দরজার বাইরে কাজের মেয়ে থাকে। তো রাত্রেবেলা শুয়ে আছে, তো ঘুমায় গেছে আর কি। তো ফার্স্ট দিন যেটা সে ফিল করে, তো অনেক রাত্রেবেলা ও দেখতেছে যে হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যায় যে ঘরের মধ্যে অসম্ভব ঠান্ডা, মানে বেশ শীত শীত। তো তখনকার যে সময়টা, এটা মানে শীতের সময় না আর কি, লাইক আপনার ঠান্ডাও না গরমও না, এরকম একটা সিচুয়েশন। এই সময় হঠাৎ করে বেশি ঠান্ডা, এবং ঠান্ডার জন্য বা একটা চাদর গায়ে নিয়ে নেয়। চাদর নেওয়ার পরে দেখা যাচ্ছে যে ওর ঠান্ডাটা মানছে না, বেশ মানে কাঁপুনি উঠে যাচ্ছে এরকম অবস্থা। তো সে এক পর্যায়ে বিছানার চাদরও গায়ে নিয়ে নেয়, পেঁচায় নেয় আর কি। আচ্ছা। হ্যাঁ, পেঁচায় নিয়ে শুয়ে আছে, এবং এই সময় দেখে যে ওর মনে হয় যে ওই পাশে যে জানলাগুলো আর কি রুমে, হঠাৎ করে যে বেশ ডার্ক হয়ে গেল। মানে মানুষ যেমন লাইট কমায় দিলে যেরকম হয়, যে ধরেন একটা বাসার মধ্যে যে টেবিল ল্যাম্প থাকে, টেবিল ল্যাম্পটা যদি কেউ মানে রেগুলেটর দিয়ে আলো কমায় দেয়, সেরকম একটা মানে ভাব মনে হচ্ছে। বাইরের যে আলোটা আছে, বাইরে হালকা একটা আলো থাকে সবসময়, সে আলোটাও কমে যাচ্ছে। এখনো ভয় পাওয়া শুরু করে, বেশ ভয় পাওয়া শুরু করে। এই সময় ও খেয়াল করে যে ওর যে পায়ের থেকে, মানে পায়ের কাছটা যে খাটের, সেটার থেকে বেশ খানিকটা দূরেই হচ্ছে দরজা। সেখান থেকে মনে হচ্ছে কেউ একজন হেঁটে আসতেছে কাছে, এবং বেশ মানে আর কি স্মুথ, মানে আসাটা খুবই স্মুথ, মানে হেঁটে হেঁটে আসার মতো না, ভেসে ভেসে আসার মতো। এবং ও খেয়াল করে যে একদম কাছে চলে আসে ওর খাটের পায়ের কাছে, এবং ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে করে ঘুরে তার বাম দিকে আসতে থাকে। এবং এটা ও বুঝতে পারে যে এটা একটা ছায়া মূর্তি, এটা অবয়ব টাইপের কিছু। এটা ঠিক মানে মানুষের মতো মনে হচ্ছে, যে লাইক কোনো কিছুর উপর যে যেমন অনেকে মানুষে ভূত সাজে না, লাইক ক্যাসপার টাইপের উপরে কাপড় দিয়ে দিলে মনে হচ্ছে ঠিক কালো একটা অন্ধকার, এরকম কিছু একটা তার পাশে। এবং ও মুখ দিয়ে শব্দ বের করতে যায়, মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না, গলা দিয়ে সাউন্ড করতে যায়। তখন এক পর্যায়ে ও ভাবতে থাকে ওই অবস্থায়, আমি কি স্বপ্নে দেখতেছি, আমাকে কি বোবায় ধরছে। হ্যাঁ, সে এরকম ভাবতে থাকে, কিন্তু সে পরে বুঝতে পারে না সে বোবায় না, সে পুরোপুরি হুঁশে আছে, মানে সেন্সে আছে, তার সেন্স ঠিক আছে। কিন্তু সে দেখতেছে এরকম করে তার পাশে চলে আসতেছে। তো অনেকক্ষণ চেষ্টা করতেছে চিৎকার করে, ঘোঙানোর পর একসময় তার গলা দিয়ে সাউন্ড বেরোয়, জোরে চিৎকার করে ওঠে। এবং এই গোঙানোর শব্দ বা চিৎকারে ওই পাশ থেকে কাজের মেয়েটা এসে দরজা নক করে, এবং সে উঠে যায়। উঠে যে কাজের মেয়েটা ঢোকার পর কাজের মেয়ে লাইট জ্বালায়, দেখে রুমের ভিতরে কিছু নাই, রুমটা মানে খালি। তো সে মানে খুবই হয়ে যায়, এবং সে কাজের মেয়েকে বলে যে তার মাকে ডেকে আনতে আর কি, মানে শাশুড়িকে। এবং শাশুড়ি চলে আসে, বলে কি হয়েছে, তো বলে যে এরকম মানে ভয় পাইছে। তো ভয় পাওয়ার পর শাশুড়ি বলে আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি কালকের থেকে এখানে একা রাখবো না, তুমি আমার রুমে থাকো। তো সে বলে না আপনার রুমে থাকার দরকার নেই। তো শাশুড়ি বলে তাহলে আমি তোমার সাথে থাকবো, একা থাকার দরকার নেই এখানে, তুমি এখন প্রেগনেন্ট এসে। এবং শাশুড়ি বেশ জোর করেই বলে, সে বলতেছে যে আম্মু আমি আজকে ভয় পেয়েছি, কি হয়েছে, ইটস ওকে, হ্যাঁ এটা হয়তো আমি স্বপ্নে দেখছি। বলতেছে না তুমি থাকবো না, আমি একা থাকবো। তো যেটা হয় কি, যে ওদের বাসায় ওই একজন ওর দাদির সাথে একটা বোন টাইপের কেউ ছিল। সে এর পরদিন ওর ওয়াইফের সাথে কথা বলে, রুবায়েতের ওয়াইফের সাথে কথা বলে, গল্প করতে করতে বলে যে এই বাসায় তো অনেক স্টোরি আছে, এটা রুবায়েতের অমুক দাদা কিনছিল আরেক কিসের কাছ থেকে, অনেক পুরনো বাড়ি ছিল, সেটাকে তারা বাড়িটাকে রিনোভেট করছে, এবং এখানে অনেক ইতিহাস আছে, অনেক কিছু দেখে। এখানে গুপ্ত ধন, যে ওটা মঠ নাকি বলে সেটা ছিল, হ্যাঁ আচ্ছা, সেগুলো এখনো আছে, মানুষ বলে সেগুলো পাহারা দেয়, হ্যাঁ এই সেই। তারপর তার কোন দাদাকে নিয়ে গেছে, এরকম অনেক কাহিনী শোনা। এইসব কাহিনীতে সে না বেশ ভয় পেয়ে যায় আর কি। সে ভয় পেয়ে যায়, সে বলে রুবায়েতের মাকে যে আম্মা এখানে আমি আসলে থাকতে চাচ্ছি না, আমার ভয় লাগে, ওনার নিজেরই ভয় লাগছে, আমার ভয় লাগে, আমি চলে যাই। বলে না বাবা এটা তো যাওয়া যাবে না, কথা হয়ে যাবে, ফ্যামিলিতে সবাই এরকম এখানেই হয়েছে, বাচ্চা সবাই এখানেই হয়, এবং মানে বাচ্চা হলে এখানেই হতে হবে, এটা ট্র্যাডিশন আমাদের এখানে থাকবা, তুমি কোনো অসুবিধা না, আমি তোমার সাথে আছি, তাহলে তুমি তোমার আম্মাকে আনানো এখানে, তারপরেও এখানেই থাকতে হবে। আচ্ছা। তো সে চিন্তা করে যে তাদের তো এমনিও খুব মানে ভালো, মানে খুব ওয়েল অর্গানাইজড ভাবে বিয়ে হয় নাই, তার আম্মাও এরকম আসবে না এখানে। যাই হোক, বেচারি ওখানে থাকে, এবং রুবায়েতের আম্মাও সাথে থাকে। তো দেখা যাচ্ছে যে যখন রাতের বেলা শাশুড়ি দোয়া টোয়া পড়ে ঘুমায় গেছে, তো
এই সময় আবার সে ওরকম ফিল করে, এক সঙ্গের মধ্যে ওর ঘুম আসে না, সে শুয়ে থাকে এবং সে ওরকম ফিল করে যে রুমের মধ্যে কিছু একটা নড়াচড়া করে, রুমের মধ্যে কিছু একটা মানে আপনার ঘুরে, মনে হয় যে তার খাটের আশপাশ দিয়ে ঘুরে। তো সে খুব ভয় পেয়ে লাস্টে শাশুড়িকে জাগায় দেয় এবং যখনই শাশুড়ি ঘুম থেকে উঠে পড়ে তখন আর কিছু দেখে না। এবং তারপর এই জিনিসগুলো এত প্রকট হওয়া শুরু করে, ও ভয় পেতে থাকে, সবসময় বাথরুমে যেতেও ভয় পায় এবং ওর শাশুড়িকে সে সবসময় বলে, তার শাশুড়ি পরে অনেকক্ষণ রাত জেগে থেকে দোয়াই পড়তো তার সাথে। তো এর মধ্যে একদিন যেটা হয় যে ওর শাশুড়ি ছিল না, সে সন্ধ্যার দিকে মনে হয় ঘুমাইছিল একটা রং টাইমে। তো এই সময় সে দেখে মানে ঘুমের মধ্যে সে ফিল করতেছে, মানে ঘুমটা যখন খুব পাতলা তখন ফিল করতেছে তার মুখের উপরে কেউ একজন ঝুঁকে আসছে, ঝুঁকে এসে বলতেছে যে তোমার পেটেরটা আমি নিয়ে যাব। ও মাই গড। হ্যাঁ, তোমার পেটেরটা আমি নিয়ে যাব। এরকম করে বলার পর সে ঝট করে ঘুম থেকে উঠে পড়ে এবং তার ঘুম থেকে ওঠার পরে সে মনে করে যে কিছু একটা ছিল, তার রুমে কেউ একজন ছিল, চলে গেছে এবং বেশ একটা বাজে একটা কেমন গন্ধ রুমের ভিতরে, খুব বাজে একটা গন্ধ। এবং ও যখন এটা করে, ও মানে দেখে যখন করে মানে আর কি উঠে বসে, এরকম দেখার পরে যে ওই দরজাটা যে ছিল রুমে, ওটা ঠাস করে কেউ লাগায় দেয়। ইটস অ্যাজ ইফ লাইক কেউ দরজা জোরে স্ল্যাম করে লাগায় দেয়। সেটাতেও সে খুব ভয় পায় এবং সে উঠে যায়, সে ঘর দরজা খুলে দেয়, কেউ নাই আশেপাশে, এবং সে আবার ডাকে শাশুড়িকে এবং সে একটা মানে সিচুয়েশন ক্রিয়েট করে যে আমি এখানে থাকবো না, আমি এরকম শুনছি, এরকম সবাই ভয় পায়। যাই হোক, ওকে নিয়ে আসে, আনার পরে ওকে শান্ত করার চেষ্টা করে এবং ওর হাজবেন্ডকে বলা হয় যে তুমি পারলে রাত্রে আসো, কাজ ওই বলে যে তুমি আসো, আমি এখানে ভয় পেতেছি। সেই যাই হোক, রুবায়েত অস্ট্রেলিয়া থেকে চলে আসে ওখানে। আসার পরে দেখা যাচ্ছে যে রুবায়েত যখন ব্যাক করছে, ও সামহাউ কিছু মানে ধর্মীয় বা ইসের সাথে মিশে, যেমন ওই যে তাবলিগ টাইপের কিছুর সাথে মিশে সে বেশ মানে একটু মুসল্লি হয়ে গেছে আর কি। হি টার্ন ইনটু এ ডিফারেন্ট পায়াস পারসন। হ্যাঁ, মানে আগের মতো, আগে যেরকম হয়তো রক মিউজিক শুনতো, ইটি করতো, ওরকম নাই, মানে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো জিনিসটা শুনে বলে যে মানে আমি ব্যাপারটা হ্যান্ডেল করতেছি, কি হয়েছে। রুবায়েত যখন আসে তার ওয়াইফকে বলে যে তুমি ঘুমাও রাত্রে, আমি আসি। তো হাজবেন্ড আসার পর ওর তো সাহস বেড়ে যায় অনেক, সে তো আর ওটা নিয়ে ভয় করে না, ও রিল্যাক্সলি ঘুমায়। তো যেটা হয়, রুবায়েত দেখতেছে, এটা হচ্ছে এখন রুবায়েতের ভাষ্য, যে সে ঘুমায় আছে, হাজবেন্ড ওয়াইফ দুজনে শুয়ে আছে। রুবায়েত রাত্রেবেলা দেখে যে ওদের যে বাথরুম, সে বাথরুম থেকে কেউ একজন বের হয়েছে, বের হয়ে লাইক দরজা কিন্তু খুলে বের হয়েছে। হ্যাঁ, মানে ও যেভাবে বর্ণনা দিচ্ছে, কার্পেটের উপর দিয়ে, কার্পেট ছিল রুমে, ঘেসে কার্পেটের উপর যদি কেউ পা এরকম করে আসে, একটা লাইক শব্দ হয়, সেরকম এসে ওদের খাটের থেকে 1-1.5 হাত দূরে দাঁড়াইছে। দাঁড়ায় বলতেছে ফিসফিস খ্যাসখ্যাসা গলায়, ওকে বলতেছে যে তোর দাদা নিছিল, আমি তোর বাচ্চা নিয়ে যাব। আচ্ছা, হ্যাঁ, এরকম একটা কথা তাকে বলতেছে এবং ও কথাটা শুনতেছে। তো রুবায়েত যেটা হয়, সে তো এখন অনেক মানে আসলে পায়াস হচ্ছে এবং অনেক কিছু সে মানে আমল করে, সে তখন বলে যে তুমি কি আমি জানি না, হু আর ইউ। হ্যাঁ, মানে ধর্মীয় বলে যে আমিও আল্লাহর সৃষ্টি, তুমিও আল্লাহর সৃষ্টি। হ্যাঁ, তুমি কিন্তু নিজে কেউ না, ইউ আর নোবডি। তুমি যদি এত সাহস থাকে আমার সামনে আসো, আমার সামনে এসে দেখা দাও, আর এখান থেকে তুমি চলে যাও। তুমি আমাকে বদার করা কোনো আল্লাহর সৃষ্টিকে কিছু করার তোমার ক্ষমতাও নেই। হ্যাঁ, আমি দোয়া পড়ে আমার ওয়াইফকে বন্ধ করে দিয়েছি, আমার সন্তান। তো ওই দিন নাকি চলে যায় ফস করে, ওখান থেকে আর করে না। বাট এরকম কিছু তাকে প্রবলেম করতেই থাকে। তো রুবায়েত সিদ্ধান্ত নেয় যে ঘটনাটা কি সে দেখবে। সে একদিন তাদের যে ওই লাইব্রেরি আছে, উপরে একটা লাইব্রেরি ছিল পড়ার, দাদার ওখানে যায়। ওখানে যে সে এরকম মানে ওখানে নামাজ কালাম পড়ে, সে বলছে তার দাদা বলছে হুজুর নিয়ে আসবে, সে বলছে আমার হুজুর টুজুর লাগবে না, আমার সন্তান ডিস্টার্ব হচ্ছে কোনো ব্যাপার, আমি দেখব। সে লাইব্রেরিতে পড়ে বসে সে ওখানে দোয়াটা পড়ে সে কল করে, সে বলে যে আমাকে কেউ ডিস্টার্ব করতেছে এই বাসায় এবং এসে আমার ওয়াইফকে ডিস্টার্ব করতেছে, আমাকে অনেক কিছু বলতেছে, আমি তোমাকে দেখতে চাই। তো ও হঠাৎ করে, তখন লাইব্রেরি রুম খুব একটা মানে আলো ছিল না, হালকা আলো জ্বলতেছে। এই সময় সে শব্দ পায় যে পিছনে ওই বই শেলফের ওখান থেকে খড়খড় খড়খড় শব্দ হচ্ছে। তারপর সে দেখে একটা ছায়া টাইপের কিছু একটা আসছে, অন্ধকার, ঠিক আলোর কাছে এসে দাঁড়ায় আছে। তো আরো বলে সামনে আসতে, এবং আসার আলোর একটু দিকে সে দেখে যে একটা চেহারা, সে বুঝতে পারে যে একটা খুব রিঙ্কেল চেহারা, একটা বুড়া মানুষ, বুড়া মহিলা। হ্যাঁ, এবং তার চুল টুল এলোমেলো ভাবে আছে, এবং সে ওখানে দেখে যে মুখটা হা করা, জিভ বের হয়ে কথা বলতে বাঁকা করে।
তো ও দেখে রুবায়েত ভয় পায় ঠিকই, মানে মানুষ তো এরকম একটা অতিপ্রাকৃত কিছু দেখলে ভয় পায় ঠিকই, কিন্তু সে বলে তুমি এখানে কি চাও, তুমি আমাকে কেন ডিস্টার্ব করতেছো? সে বলে আমি তোমার ইকে নিয়ে